সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি দাদা। দাদা, শুনতে পাচ্ছি। শোনা জি ভাই, যাচ্ছে। শুনতে পাচ্ছি। দাদা, দাদা শুনতে পাচ্ছেন? এখন দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে অন্য টপিক, প্রিলিমিনারি টপিক, ওগুলো আমার কাজে লাগবে না। ফর মি, আমার যেটা লাগবে সেটা হচ্ছে এম ড্যাশ। তো এই এম ড্যাশ পাইছে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, চলেন দেখি পারি কিনা। তো দাদা, দেখেন, একটা কথা বলার ছিল। বলেন ভাই। দাদা, গতকালকে ক্লাসে আমি কারেন্টে চলে যাওয়ার পর আমি লাস্টের অংশ করতে পারিনি। আপনি যদি ভিডিওটা আমাদেরকে দিতেন তাহলে মানে সুবিধা হতো। গত ক্লাসে ভিডিও দেইনি এখনো। মানে আমি গ্রুপে দেখিনি, হয়তো আমার মিস হইতে পারে, আমি হয়তো আপনি আমি ভালো করে দেখিনি। দেখেন গ্রুপে গ্রুপে ভিডিও। দেওয়া আছে, ড্রাইভে গিয়ে ডাউনলোড করে দেখেন। গ্রুপে ও, ভিডিও বুঝতে দাদা ওই পারছি। দেওয়া আছে গ্রুপ লিংক তো কাজে হয় না তো। ভাই। না, একটু গ্রুপ লিংক আপনি ডাউনলোড করতে পারবেন, ওখানে ডাউনলোড সবাই যেভাবে সাইলেন্ট হোক থাকেন, ডাউনলোড করতে বললে না, দিবেন, সে তাইলেই হবে। ওইটা কি প্রশ্ন একটু করে? সাইলেন্ট থাকেন। শোনেন ভাই, গ্রুপের ভিডিও ডাউনলোড করতে পারেন নাই, ঠিক আছে? এই বিষয়টাতে আসলে কোনো হেল্প করার কিছু নাই। ওকে, এটা আপনি নিজে করবেন। হ্যাঁ, ইংলিশ লেখাটা পড়বেন, ও কি করতে বলতেছে একটু হেল্প নিবেন। এখন ভিডিও ডাউনলোড করো কি আমি শিখাবো আপনাদেরকে? বলেন তো ভাই আপনারা। ইজ দাদা, ইট মাই আমি বলতে রেসপন্সিবিলিটি? চাচ্ছিলাম যে ওইটা ডাউনলোড এনিওয়ে দিলেও তারপরও ডাউনলোড হয়, আমি নিজে ডাউনলোড করছি অলরেডি, সো সেটা ওখানে আমি জানি না ডাউনলোড করা কিভাবে যায়। ডাউনলোড হয়, সেটা আমি জানি না। ডাউনলোড করার কাজটা আপনাদের, এটা আপনাদের কাজ, ঠিক আছে? ডাক্তারের কাজ হচ্ছে অপারেশন করা, মেডিসিন দেওয়া। ওই যে আমার বড় ভাইকে অপারেশন করে নিয়ে আইছি, এখন রেগুলার মেডিসিন খেয়ে খেয়ে ফিট হতে হবে আমাদেরকে, তাই না? সো ডাউনলোড করাটা আপনারা করবেন, এটা তো আপনাদের কাজ। এই বিষয়ে আমি কিছু জানি না আসলে। কারণ দাদা যদি একটা ডাউনলোড না করার মতো হইতো তাহলে এই যে 5 বছর ধরে জুমে ক্লাস নেই, এটা হতো না। বুঝতে পেরেছেন কি বলেছি সবাইকে? দাদা জি একটা দাদা। জিনিস করা যেত, ওই যেটা ড্রাইভ লিঙ্কটা যদি একটু প্রিন্ট করে দিতেন গ্রুপের শুরুতে, তাহলে হয়তো সবাই প্রথমে ওইটা দেখতে পারতো, এটা একটু আমি সুবিধা হতো। এতটা বোকা না, আমি এটা বহু আগেই প্রিন্ট করে দিয়েছি, ভালো করে দেখেন, ঠিক আছে? এটা ফিচার জি দাদা, পোস্টে এটা আছে। আছে। ডাউনলোড করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা শুরু করি। উর্মি, আমি একটু ক্লাস নিব তো। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে এই যে সবাইকে বন্ধ করে দিলাম, দেখবি যে আজকের ক্লাস আর কোনো সাউন্ড হবে না। কারণ যারা হচ্ছে বললেও শুনে না, ওদেরকে একদম পার্মানেন্টলি ব্যান করে রাখলাম, কোনো নয়েজ করা যাবে না। আপনাদের সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র যখন আমি অ্যালাউ করব সাউন্ড করার জন্য, তখনই আপনারা সাউন্ড করতে পারবেন, এছাড়া কোনো রকম আর কোনো সাউন্ড হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একটা কি, আপনাদের দাবি মোতাবেক এটা করা হলো। হ্যাঁ, তাহলে এবারে আমরা আসেন জিনিসটা শেখার চেষ্টা করি, চলেন। সো ইন আওয়ার লাস্ট ক্লাস হোয়াট ইজ সেইড, আমরা বলেছিলাম যে এই যে আপনি অ্যাজেক্টিভ ক্লজ লিখতেছেন, এই ক্লজটা কখনো কখনো দরকারি হয়, আবার কখনো কখনো দরকারি হয় না। তো based on this fact, whether this adjective clause is essential or not essential, আমরা এই ক্লজটাকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা কি, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাজেক্টিভ ক্লজ, ঠিক আছে? রেস্ট্রিকটিভ অ্যাজেক্টিভ ক্লজ ভার্সেস হচ্ছে গিয়ে কি নন রেস্ট্রিকটিভ অ্যাজেক্টিভ ক্লজ, ঠিক আছে? নন রেস্ট্রিকটিভ অ্যাজেক্টিভ ক্লজ। এখন নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের এটা বুঝতে হবে যে কিভাবে আমরা এই জিনিসটা বুঝবো। তো আমরা কি বলেছিলাম,
দরকারি এবং দরকারি না, এই দুইটা বিষয় থেকে আমরা রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ আইডিয়াটাকে এনেছিলাম। তাহলে আপনি যদি একদম প্র্যাকটিক্যালি ভাবেন দরকারি এবং অদরকারি বিষয়টা, যে জিনিসটা কি হয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব দরকারি হয়, তার উপরে আমরা রেস্ট্রিকশন দিয়ে রাখি যে এই তুই জিনিস ধরবি না, ধরলে তোর মাধ্যম আমরা বলি, ঠিক আছে? তাহলে এই যে দরকারি হলে রেস্ট্রিকশন দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে দরকারি। আমরা লিখবো কি, দিস ইজ অ্যাসেনশিয়াল ফর দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এটা হচ্ছে কি বাক্যের অর্থ বোঝানোর জন্য এই ক্লজটা কিন্তু অ্যাসেনশিয়াল হবে। অন দ্য আদার হ্যান্ড, যার উপরে কোনো রেস্ট্রিকশন নাই, ভাই এই জিনিসটা পড়ে রয়েছে পড়ে থাক, এটা ধরলেও কোনো সমস্যা নেই, না ধরলেও কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নাই। একইভাবে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজেরও কোনো রকম কোনো সিগনিফিকেন্স নাই। তাহলে কি লিখবো? আমরা লিখবো দিস ইজ নট এসেনশিয়াল, বা আমরা বলবো যে দিস ইজ নট পাইভোটাল ফর দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তার মানে সেন্টেন্সের মিনিংটা সুন্দরভাবে প্রকাশ করার ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজ একটা বড় রোল প্লে করে থাকে। মানে রেস্ট্রিকটিভ বা নন রেস্ট্রিকটিভ সেন্স, কিছু কিছু অ্যাডজেক্টিভ ক্লজ দরকারি হবে, আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ ক্লজের কোনো দরকার নাই, হুদাই আপনি লিখছেন। তো এই দরকারি হলে রেস্ট্রিকটিভ, দরকারি না হলে নন রেস্ট্রিকটিভ। এবার আমাদের বুঝতে হবে যে এটাকে ডিফাইন করব আমরা কিভাবে। চলেন আমরা এই জিনিসটা দেখি। মনে করেন আপনি আপনার বন্ধুর বাসায় যাচ্ছেন। তো আপনার এই যে লেনেভো নামে যিনি আছেন স্ক্রিনে দাগাচ্ছেন, প্লিজ ভাই দাগায়েন না ভাই, একদম পায়ে ধরে বলতেছি, তারপরে কিন্তু বকা দেবো, তখন তখন কান্নাকাটি করবেন যে সুমন ভাই খারাপ, ঠিক আছে? তো আপনি গেছেন কোথায়? আপনার বন্ধুর বাসায় গেছেন। এখন বন্ধুর বাসায় গিয়ে দেখতেছেন একটা গলি দিয়ে ঢুকে, এই গলি দিয়ে হলো আপনার কয়টা বিল্ডিং, 5টা বিল্ডিং। একটা মনে করেন যে ব্লু কালারের বিল্ডিং, ঠিক আছে? একটা মনে করেন যে গ্রিন কালারের বিল্ডিং, একটা মনে করেন যে হোয়াইট কালারের বিল্ডিং, দাঁড়ান সরি, একটা মনে করেন যে কি হোয়াইট কালারের বিল্ডিং, ঠিক আছে? ওকে। তারপরে মনে করেন যে একটা মনে করেন যে পিঙ্ক কালারের বিল্ডিং, ঠিক আছে? একটা মনে করেন কি যে ব্ল্যাক কালারের বিল্ডিং। এখন আপনি গিয়ে মনে করেন যে আপনি কনফিউজ যে কিরে আমার বন্ধুর বাসা আসলে কোনটা, কই পড়লাম এটা আমি। আপনি ব্যাপক মাত্রায় কনফিউশনে পড়ে গেছেন যে বন্ধুর বাসা আসলে কোনটা। তা আপনি আপনার বন্ধুরে বললেন যে দোস্ত দোস্ত আমি তো তোর বাসার সামনে দাঁড়ায় আছি, প্রবলেম হলো তোর বাসা কোনটা আমি এটা বুঝতেছি না। তো আপনি বন্ধুরে ফোন দিয়ে বলছেন, তা আপনার বন্ধু বলল দা থার্ড হাউস ইজ মাই হাউস, তৃতীয় বাসাটাই হচ্ছে গিয়ে কি আমার বাসা। এখন এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দ্য থার্ড হাউস, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। অবজেক্ট হচ্ছে মাই হাউস। এটাকে আপনারা অনেকে কমপ্লিমেন্টও বলেন, ওটা আমার কোনো ইস্যু না। তো এই কথাটা বলার পর এটা কমপ্লিমেন্ট বলেন বা অবজেক্ট বলেন যাই বলেন, আপনি এটাকে লিখে দিলেন যে দ্যাট অর হুইচ ইজ হোয়াইট, যেটার রং হচ্ছে গিয়ে কি সাদা। এখন এই যে অ্যাজেক্টিভ ক্লজটা লিখলেন মাই হাউসের জন্য, এখন প্রশ্ন হলো এই অ্যাজেক্টিভ ক্লজটা এই বাক্যের মিনিং প্রকাশ করার জন্য দরকারি কি না, এইটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমি যদি বলি যেটা দরকারি কি না, এখন আপনারা বলেন যে এই অ্যাজেক্টিভ ক্লজটা বাক্যের মিনিং সঠিকভাবে প্রকাশ করার জন্য দরকারি কিনা, আপনারা কি বুঝছেন বলেন? একজন অবশ্যই মাত্র। দরকার। জি স্যার দরকার। কেন দরকারি বুঝে বলেন। দরকারি না স্যার। না, কারণ এটা দরকারি একদম কাজেই না। দরকারি না। দেখলেই দেখি না কেন, ওই 3 নাম্বারটা হচ্ছে দুই দিক থেকে দেখলে 3 নাম্বারটা একই এক্স্যাক্টলি, হচ্ছে না। এই যে একদম খুব সুন্দর একটা অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ইফ ইউ কাউন্ট ইট ফ্রম লেফট, 3 নাম্বার বাসা যেটা, ইফ ইউ কাউন্ট ফ্রম রাইট, 3 নাম্বার বাসা কিন্তু ওইটাই। তার মানে কি এই অ্যাডজেক্টিভ ক্লজটার আদতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই বাক্যে নাই। এটা আমরা সবাই বুঝতে পারছি না? এবার বলুন তো বুদ্ধি করে। জি দাদা বুঝছি। ওকে, থ্যাংক ইউ, আর কথা বলতে হবে না। এইবার আমি যদি এই একই সিচুয়েশনের মধ্যে বলি যে না এখানে বা 6টা ভাষা আছে, 5টা ভাষার পরিবর্তে এই ধরেন এখান থেকে মনে করেন আরেকটা ভাষা আমি অ্যাড করলাম, আরেকটা ভাষার কালার মনে করেন যে আপনার কি আহ আরেকটা ভাষার কালার মনে করেন যে রেড। এইবার যদি আপনার বন্ধু বলে দ্য থার্ড হাউস ইজ মাই হাউস, এবার কিন্তু কনফিউশন সৃষ্টি হবে। কারণ ইফ ইউ কাউন্ট ফ্রম লেফট, বাম দিক থেকে গুনলে তো 3 নাম্বার বাসাটা হোয়াইট, ইফ ইউ কাউন্ট ফ্রম রাইট, ডান দিক থেকে গুনলে তো পিঙ্ক।
তার মানে এবার কিন্তু এক্সাক্ট লোকেশন বোঝার জন্য আপনার এই ক্লজটা দরকার আছে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? জি জি দাদা। হ্যাঁ দাদা এই বুঝতে পারছি। যে অ্যাডজেক্টিভ ক্লজ দরকার নাকি দরকার না, এইটার উপর ভিত্তি করেই অ্যাডজেক্টিভ ক্লজ দুই ভাগে ভাগ হয়ে গেছে, রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ। যেমন প্রথমটার ক্ষেত্রে আপনার কোনো দরকার নাই, তাহলে চক্ষু বন্ধ করে এটাকে আপনি লিখে দিতে পারেন কি, দিস ইজ নন রেস্ট্রিকটিভ। আর যেহেতু দ্বিতীয়টার ক্ষেত্রে দরকার আছে, চোখ বন্ধ করে দিস ইজ রেস্ট্রিকটিভ। আমরা সবাই বুঝে ফেলছি না বিষয়টা? বলেন তো আমাকে। হ্যালো? জি দাদা হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি। তাহলে ডেফিনেশনটা খুব সুন্দর না? একদম ইজি ভাবে বুঝলাম যে হোয়াট ইজ রেস্ট্রিকটিভ আর হোয়াট ইজ নন রেস্ট্রিকটিভ। আর কোনোদিন এটা ভুল হবে কারো কোনোদিন? বলেন তো একটু আমাকে। না, ইনশাল্লাহ ভুল হবে না। না ইনশাআল্লাহ। দাদা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাক্য দুইটাই তো সেম। ভাই, বাক্য দুইটা সেম কিনা পরের বিষয়, এটা যেটুকু বুঝাইছি এটা বুঝতে পারছেন? না, ওটা বুঝছিল দ্যাটস ইট, রেস্ট্রিক্টেড এই নন। পর্যন্ত থাকেন। বাক্য সেম না ডিফারেন্ট আমি সময় হলে বুঝাবো, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, যা পড়াচ্ছি এর মধ্যেই থাকবেন, ঠিক আছে? কথার ফ্লো নষ্ট করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা বুঝে গেলাম যে দরকারি হলে রেস্ট্রিকটিভ, দরকারি না হলে নন রেস্ট্রিকটিভ। এখন আমরা একটা কনফিউশন ক্লিয়ার করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট অ্যান্ড হুইচ। কারণ আমরা যখন হু দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ লিখলাম, হুম দিয়ে লিখলাম, তারপর হুজ দিয়ে লিখলাম, হোয়েন দিয়ে লিখলাম, হোয়ার দিয়ে লিখলাম, কোথাও কিন্তু আমি এটা মেনশন করি নাই যে এটাকে অল্টারনেটিভলি ইউজ করবেন। শুধুমাত্র এই দ্যাট আর হুইচে এসে বলছি যে ভাই তুমি এখানে অল্টারনেটিভলি ইউজ করো গত ক্লাসে। তো কেউ একজন বলছিলেন যে ভাই দ্যাট হুইচের পার্থক্যটাকে, আমি তার থামাই দিছিলাম যে কথা কইেন না, পরে শিখামু, এই যে এটা আজকে আছে। এই দ্যাট এবং হুইচের মধ্যে পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে দ্যাট দিলে এটা রেস্ট্রিকটিভ সেন্স দিবে, আর হুইচ দিলে এটা নন রেস্ট্রিকটিভ সেন্স দিবে। তো যেহেতু প্রথমটা নন রেস্ট্রিকটিভ, তাহলে আমরা লিখবো হুইচ, আর যেহেতু পরেরটা রেস্ট্রিকটিভ, তাহলে পরেরটাকে আমরা লিখবো দ্যাট। সো আজকের পর থেকে দ্যাট এবং হুইচে আমাদের কারো কোনো কোশ্চেন থাকবে না। দ্যাট এবং হুইচের পার্থক্যটা কি, দ্যাট দিলে রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ। কথা সবার কাছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? একটা কথা, হুম। ক্লিয়ার দাদা। বলেন কি কথা আছে বলেন। নন রেস্ট্রিক্টিভ ক্লজের মধ্যে কমা ব্যবহৃত হয় না। ভাই আমি কমার আলাপ তুলছি এখন পর্যন্ত, কথা খালি পেঁচালান কেন রে ভাই? যেইটুকু পড়াইছি এইটুকুর মধ্যেই থাকে, নিয়ে একটা জিনিস শিখাতে পারতেছিলাম 3 ক্লাস ধরে এখন আমি। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ডিড আই সে এনিথিং অ্যাবাউট কমা টমা? কিছু বলছি এখানে? হ্যালো? বলছি আমি? না ভাইয়া, না দাদা, এতটুকু বুঝছি। এইটুকুই বলেন যে বুঝতে পারছেন, এইটুকুর মধ্যে। ভাই আপনি কেন লাফাইতেছেন রে ভাই? কমা আছে তো এরপরে। একটা অনুরোধ করছি, দুইটা অনুরোধ, যে ক্লাসে সাইলেন্ট থাকেন, আর হচ্ছে যেইটুকু পড়াবো ওইটুকুর মধ্যেই থাকবেন, ওর বাইরে যাবেন না। কমা যখন আসবে তখন দেখবো, আপনার আগ্রহ আছে, বসেন না ভাই, ঠিক আছে? চুপ করে দেখি আমরা জিনিসটা। এইটুকু বুঝতে পারছেন সবাই? হ্যাঁ দাদা দাদা বুঝতে পারছি। দ্যাটস ইট। দাদা মূলত স্ক্রিনটা কমার, কি একটু বড় করা যায়? আচ্ছা করে দিচ্ছি, মূলত কমার আলোচনাটা এখনই আছে, বাট আমি প্রশ্ন নিতে নিব না। কারণ কেন নিব না? যেটুকু পড়েছি ওইটুকু। ক্লাসের মধ্যে এত কথা বললে তো অন্যদের কথা তো সবাই বলতেছে, আপনি আপনার মতো ক্লাস করান, পরে যখন টাইম দিবেন তখন আমরা কথা বলে নিব। না, এটা একটা ভুল কনসেপ্ট। ক্লাসে যখন পড়ানো হবে তখনই আপনি আপনার কোশ্চেন ক্লিয়ার করে নেবেন, তবে শর্ত একটাই, যা পড়াইছি তাই। আমি বলছি এইটুকুতে কোনো কনফিউশন আছে, আপনি বললেন যে হ্যাঁ ভাই আমার কনফিউশন আছে, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বুঝাবো। এর বাইরে গিয়ে কমা আছে কিনা, এম ড্যাশ আছে কিনা আপনার জানার কোনো প্রয়োজন নাই। ওটা যখন আসবে তখন দেখাবে। আমি বসছি না আপনার জন্য। আপনি 70টা ক্লাস করার পর যদি মনে হয় খারাপ লাগছে আমার বললেন, এক কথা বারবার বলতে হয় কেন? দাদা আমার Now the একটা প্রশ্ন concept আছে। of adjective clause and adverb clause is clear. সরি, অ্যাডজেক্টিভ ক্লজ এবং রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লিয়ার। এখন যখন আপনাকে বললাম দ্যাট বা হুইচের মধ্যে পার্থক্য করে দিলাম, যে দ্যাট দিলে রেস্ট্রিকটিভ আর হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ, এখন আমাদের মাথায় একটা অটোমেটিক প্রশ্ন আসবে, ভাই দ্যাট আর হুইচের মাধ্যমে তো বুঝলাম যে রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ। যখন আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হু দিয়ে লিখবো, হুম দিয়ে লিখবো, হোয়ার দিয়ে লিখবো, তাইলে আমি কেমনে বুঝবো এটা রেস্ট্রিকটিভ না নন রেস্ট্রিকটিভ? এই যে এখন হলো কমন আলোচনা, যিনি প্রশ্নটা করছিলেন। প্রশ্ন করতে হবে না ভাই, আপনার প্রশ্ন আমি অ্যান্সার করে দিব, কোনো সমস্যা নেই। এটা 15-16 বছরের এক্সপিরিয়েন্স। আপনি শুধু লেকচারে পার্টিসিপেট করেন। এখন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, ঠিক আছে? হু ইজ স্টুডেন্ট অফ আইবিএ টিচার্স ইংলিশ। তারপরে একজন বলছিলেন যে মিনিং এ পার্থক্য হবে কিনা, থামাই দিছিলাম। এগুলো আসবে, সব আছে, আপনি পড়েন খালি। এখন ধরেন
এই যে বাক্যটা আপনি অ্যাডজেক্টিভ ক্লজটা লিখলেন, এই যে হু ইজ স্টুডেন্ট অফ আইবিএ, এখন হু এর জন্য তো আর অল্টারনেটিভ কোনো কিছু আপনার কাছে নাই। দ্যাট আর হুইচে তো আপনার আছে, যে দ্যাট দিলে রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ। এখন হু দিয়া লিখলে এটা আমি কেমনে বুঝবো যে ভাই হাই হাই এটা কি রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ? হ্যাঁ, এটার জন্য ইংলিশ ম্যানেরা একটা বুদ্ধি আবিষ্কার করছে, যে যদি অ্যাডজেক্টিভ ক্লজটা রেস্ট্রিকটিভ হয়, মানে খুবই দরকারি, তার মানে কি এটা সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই এটাকে আলাদা করা যাবে না, সেক্ষেত্রে এটা সেন্টেন্সের সাথেই থাকবে, তাই এটাই হবে রেস্ট্রিকটিভ। কিন্তু যদি ধরে নেন যে নন রেস্ট্রিকটিভ, এটা থাকলেও হইতেছে না থাকলেও হইতেছে, সেক্ষেত্রে আপনি এটাকে কমা দিয়ে আলাদা করবেন। এই যে দেখেন আলোচনাটা কিন্তু এখানে আছে, এই অর্থের পার্থক্য আছে কিনা সেটাও আলোচনা করব। তার মানে বুঝতে পারলাম অ্যাজেক্টিভ ক্লজ লিখার সময় যদি আমি দেখি যে অ্যাজেক্টিভ ক্লজটা দরকারি তাহলে রেস্ট্রিকটিভ, দরকারি না হলে নন রেস্ট্রিকটিভ। এখন এটা বুঝাবো কিভাবে লিখে আমি, দ্যাট হুইচের ক্ষেত্রে দ্যাট লিখলে রেস্ট্রিকটিভ, হুইচ লিখলে নন রেস্ট্রিকটিভ, আর অন্য সকল অ্যাজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কমা দিয়ে আলাদা করলে নন রেস্ট্রিকটিভ, আর কমা না দিলে রেস্ট্রিকটিভ। পুরো ব্যাপারটা ক্লিয়ার? দাদা কিছু একটু আরেকবার বুঝাবেন? কোনটা বুঝেন নাই ইয়েস বলেন? স্যার। মানে লাস্টের দুইটা লাইন মানে একটু লাস্টের দুটো লাইন কম, কি ছিল? মানে যে কমাটা। দ্যাট এবং হুইচের ক্ষেত্রে আমাদের একটা উপায় আছে, যে ভাই দ্যাট দিয়ে লিখলে রেস্ট্রিকটিভ, হুইচ দিয়ে লিখলে নন রেস্ট্রিকটিভ। এখন যে অ্যাজেক্টিভ ক্লজটা আপনি হু দিয়ে লিখবেন, তাইলে আমি কেমনে বুঝবো এটা রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ? সেক্ষেত্রে আপনি কমা ইউজ করবেন, কমা না দিলে রেস্ট্রিকটিভ, কমা দিলে নন রেস্ট্রিকটিভ। শেষ, বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা জি, হ্যাঁ বুঝতে স্যার, পারছি। থ্যাংক ইউ। শুধু ক্লিয়ার। এইটুকুর মধ্যেই প্রশ্ন, আপনি এরপরে কি আছে ওই আলাপ বাদ ভাই, খালি এইটুকু বুঝলেই হবে আপনার। আচ্ছা, এখন আপনি বুঝে গেলেন রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ। এখন ধরেন আপনার মাথায় একটা মাথায় দুষ্ট বুদ্ধি আসবে। কি বুদ্ধি আসবে? যে ভাই ইংলিশ হইলো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এমনি আমি ইংলিশ পারি না, তার মধ্যে আমি যদি পরীক্ষার হলে গিয়ে ভাবতে চিন্তা করি যে আচ্ছা এখানে কি রেস্ট্রিকটিভ দিমু নাকি এখানে নন রেস্ট্রিকটিভ দিমু, তাহলে তো মনে করেন পরীক্ষা হলে ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যাবো গা। আমি তো লিখবো কোন সময়? এটা কিন্তু একটা মজার প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর আমরা দিব আপনাদেরকে। তবে এর আগে আমাদের বুঝতে হবে এই রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ এর ক্ষেত্রে বাক্যের আসলে মিনিং এ কোনো পার্থক্য হয় কিনা, এই জিনিসটা আমাদের এবার ধরতে হবে। এই যে এখন কিন্তু মিনিং আমরা আসতেছি, সো স্টেপ বাই স্টেপ সবই আসবে। এখন ধরেন আপনি একটা বাক্য লিখলেন না, মনে করেন দেখবেন যে এই দেখবেন স্টুডেন্টের গার্ডিয়ানরা কথাবার্তা বলে যে ভাই জানোস আমার মাইগারে না, এই আমার মেয়েকে একটা স্টুডেন্ট একটা টিচার ইংলিশ পড়ায়, সেই টিচার হইতেছে কি বলে, কি বলে, এই এই কি বলে যে ইয়ের স্টুডেন্ট কি বলে, এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। এখন আমি মনে করি লিখলাম যে, আমি কি লিখলাম দেখেন, সুমন হু ইজ এ student of English department teaches teaches us English। এখন ধরেন সুমন যিনি কিনা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আমাকে ইংরেজি পড়ায়, ঠিক আছে? এখন ধরেন আপনি বলতেছেন যে ভাই এখানে অ্যাজেক্টিভ ক্লজটা কোনো দরকার নাই, হ্যাঁ তো ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আমাকে ইংলিশ পড়াতে সমস্যা, এটা ইংলিশে ভালো দেখে তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, ঠিক না? তা আপনি এখানে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তার মানে এটা নন রেস্ট্রিকটিভ, এটা তেমন কোনো মানে গুরুত্ব বহন করতেছে না। কিন্তু আপনি বলতেছেন জানোস আমার ইংলিশ কে পড়ায়, আমার ইংলিশ সুমন ভাই পড়ায়, যে কিনা নিজেই একজন ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, মানে গুরুত্ব দিচ্ছেন যে বেটা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র দিয়ে আমরা ইংলিশ পড়ি। যদি আপনি গুরুত্ব দেন তাইলে কি, তাইলে মনে করেন যে ভাই এটা কিন্তু আপনার রেস্ট্রিকটিভ, তাই ক্ষেত্রে কিন্তু আবার কমা দেওয়া যাবে না। তো গুরুত্ব দিলেও মিনিংটা যা আসবে, গুরুত্ব না দিলেও লিখিতভাবে মিনিংটা তাই আসবে, কিন্তু ভাবের এক্সপ্রেশনে পার্থক্য আসবে। যেমন যারা টিউশনি করেন দেখবেন বলে যে আমার ছেলেকে বা মেয়েকে, ও মনে করেন পরে ক্লাস 5-এ, ওকে সায়েন্স পড়ানোর জন্য মেডিকেলের ছাত্র হতে হবে, এরকম বলানোর সময় শুনছেন এরকম? জি দাদা, প্রায় শোনা জি যায়। প্রায় কিন্তু শোনা যায়। তো বুয়েটের এই যে স্টেনোর। এরা দেখবেন আলোচনা করে, জানোস আমার মাইয়ারে একটা পোলায় পড়ায় ইংলিশ পড়ায়, সরি এই বিজ্ঞান পড়ায়, যদিও আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তো ওই ছেলে না এই ইয়ের স্টুডেন্ট কি বলে মেডিকেলের স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে যদি গুরুত্ব দেন তাইলে হলো রেস্ট্রিকটিভ ধরবেন। আর যদি বলেন যে আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, ওরে ম্যাথ, ওরে বিজ্ঞান পড়ায়, ওই ছেলে হচ্ছে ইয়েতে পড়ে কি বলে, এই কি পড়ে, এই যে অ্যাকাউন্টিং এ পড়ে,
গুরুত্ব নয়, অ্যাকাউন্টিং এ পড়তেই পারে, গুরুত্ব পাইতেছে না খুব একটা। ক্লাস 5-এর বাচ্চাকে বিজ্ঞান পড়ানোর জন্য তো আর আমার মেডিকেল স্টুডেন্ট দরকার নাই, ঠিক না? তো গুরুত্ব দিলে রেস্ট্রিকটিভ সেন্স, গুরুত্ব না দিলে নন রেস্ট্রিকটিভ সেন্স। কিন্তু লিখিতভাবে অনুবাদের ক্ষেত্রে কোনো পার্থক্য পাবেন না। পার্থক্য পাবেন কোথায় গিয়ে? ভাবের এক্সপ্রেশনে। এক্সপ্রেশনের উপর ভিত্তি করে আপনি হচ্ছে কমা দিবেন কি দিবেন না। কথা বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে, এবার এটা আপনি বললেন যে ভাই আমার এই পুরো বাক্যের মধ্যে আমার এই অ্যাজেক্টিভ ক্লজটাই হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি একদম মনে করেন নাটকীয় ভাবে চেঞ্জ করে ফেলবো কথার টোন। সুমন ভাই, যিনি কিনা একজন ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আমাদেরকে ইংলিশ পড়ায়, এই যে এবার কিন্তু কথার টোন চেঞ্জ হয়ে গেছে। এবার বুদ্ধি করে বলতে হবে আপনাদের গত 2 ক্লাস মিলে যে এখানে তাহলে কি পাংচুয়েশন আসবে? এম আসবে দাদা। ব্রিলিয়েন্ট। আমার প্রিভিয়াস ক্লাস থেকে আমি প্রশ্ন করছি, দেখছেন? আপনি যদি বুদ্ধি করে চিন্তা করেন পারবেন, না পারার কোনো কারণ নাই। এই যে আপনি নিয়ে আসলেন এই ভদ্রলোককে এম ড্যাশ। তো এম ড্যাশ যখন দিবেন, তার মানে টিচার বুঝবে যে এই জায়গাটায় আমার অডিয়েন্স, সরি আমার এই লেখক যিনি প্রশ্ন উত্তর করছে, তিনি খুবই গুরুত্ব দিয়ে ফেলাইছে। তার মানে অ্যাজেক্টিভ ক্লজ 3 ভাবে এক্সপ্রেস করতে পারেন: রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ এবং আলটিমেট সিগনিফিকেন্স দিয়ে এম ড্যাশ। ভুলবেন না, মনে থাকবে সারা জীবন ভর। বলেন। দাদা একটা প্রশ্ন আছে। হ্যালো। টপিকের বাইরে প্রশ্ন করবেন না, টপিকের মধ্যেই প্রশ্ন করেন, শুনতেছি। জি জি জি, আমরা এখানে যে এম ড্যাশ দিলাম, এর আগের বার মানে আমরা যে সেকেন্ড ক্লাস করলাম তখন এম ড্যাশ তো হচ্ছে আমরা একটা দিয়েছিলাম। এখন যতটুকু পোর্শনের জন্য আমি হচ্ছে এমফাসাইজ করতে চাই, আমি কি হচ্ছে অতটুকু পোর্শনের শুরুতে আর শেষে না, এইটুকু এখানে জায়গার একটা মধ্যে? ঝামেলা আছে, এটা একটা সুন্দর প্রশ্ন যে কতটুকু আমি এম ড্যাশ দিব। দেখেন, আপনি যদি বলেন যে আমি অ্যাজেক্টিভ ক্লজকে এমফাসাইজ করতে চাই, তাহলে অ্যাজেক্টিভ ক্লজের শুরুতে এবং শেষে দিবেন। এখন এইটা আসলে পসিবল না যে আমি অ্যাজেক্টিভ ক্লজের অর্ধেক সিগনিফিকেন্স দিব, বাকি অর্ধেক দিব না, এটা খুব অড দেখা যায়। সো সিগনিফিকেন্স দিয়ে এমফাসাইজ করতে চাইলে পুরোটাকে আপনি আলাদা করবেন। এমন না যে শুধু এই হু দিলাম আগে একটা এম ড্যাশ পরে দিলাম না, এটা খুব খারাপ দেখা যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি। আচ্ছা, আমি যদি টিচার্স আস্ক ইংলিশ এই পর্যন্ত পুরোটা এমফাসাইজ করতে চাইতাম তাহলে তো আমার একটা দিলেই হতো। না, এটা খুবই আপনি করতে পারেন। আপনার যদি এমন হয় যে কোনো নাটকীয় ভঙ্গিমায় কথাবার্তা বলতে গিয়ে বা এমফাসিস করার প্রয়োজনে আপনি শুধু ওইটুকুকে দিতে চাচ্ছেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি না বলবো না। কিন্তু আমি বলবো অত পাকনামি আমরা করব না। আমরা সিম্পলি এইটুকুই শিখবো যে অ্যাজেক্টিভ ক্লজকে আমি এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারি। সেক্ষেত্রে যেহেতু বাক্যের ভিতরে গিয়ে ঢুকছে, তাহলে আগে এম ড্যাশ পরে এম ড্যাশ। মনে থাকবে জিনিসটা? জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ছোট্ট একটা আমি তো মনে প্রশ্ন। রাখবেন। সবগুলা মনে রাখবেন, হ্যালো। রাইটিং গ্রামারে কোনো ভুল বলা যাবে না যে ভাই তুমি এটা ভুল লিখছো। আমি কখনোই না বলবো না। কিন্তু একটা সৌন্দর্য, একটা প্রেজেন্টেশনের বিষয় আছে। সো আমরা এইটুকুই শিখবো যে অ্যাডজেক্টিভ ক্লজকে এমডেস দিয়ে আলাদা করা যায়। সবার কাছে ক্লিয়ার পুরো ব্যাপারটা? দাদা জি, আমার একটা একটা কোশ্চেন ছিল ছোট আর কি। প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন, এবার শুনতেছি। কি সেটা দাদা হচ্ছে আমি যে রেস্ট্রিকটিভ দাঁড়ান, সেটা এবং হচ্ছে না, যিনি বলছে এমডেসের আমার একটা ভিতরে। প্রশ্ন, উনি বলবেন। দাদা আমি আমি বলছি, বলতেছিলাম হ্যাঁ, বলেন। যে প্রথম দুইটা তো বুঝলাম, যে হচ্ছে যে একটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাঁ, restrictive, হ্যাঁ, ওইটা নন রেস্ট্রিকটিভ হচ্ছে হ্যাঁ, যে বুঝতে পারছি, কম এবার বলেন, গুরুত্ব কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে। বলেন আপনার। কিন্তু এমডেসের বিষয়টা আমি হচ্ছে যে মানে একটু যদি আরেকটু বলতেন যে এমডেস আসলে কোন ক্ষেত্রে ব্যবহার গত করব আর ক্লাসটা কি। করেছিলেন? মানে এমডেসটা আসলে কোন ক্ষেত্রে মানে আমরা ব্যবহার করতে পারি, এটা আই একটু রিপিট, মানে গত ভুলে গেছি ক্লাসটা আর কি, এটা করেছিলেন? একটু গত আবার ক্লাসটা যদি বলতেন। করেছিলেন আপনি? জি জি করেছিলাম। আরেকটু মন দিয়ে করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে জি জি এম ভাই, ড্যাশ। হ্যাঁ, দাদা করেছিলাম গত ক্লাস। হ্যাঁ, এম ড্যাশটা আমরা কিভাবে দেই? এম ড্যাশটা দেই হলো যখন কোনো একটা জিনিসকে স্পেশালাইজড হয়ে প্রেজেন্টেশন করতে চাই, খুব এমফাসাইজ করতে চাই, বা কথার টোন চেঞ্জ করতে চাই, বা উদাসীন ভাবে বলতে চাই যে সুমন, আহারে, যে কিনা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আমাদের ইংরেজি পড়ায়। পুরো কথাটাই নর্মাল ভাবে বললাম, কিন্তু অ্যাজেক্টিভ ক্লজটা উদাসীন ভাবে বললাম। মানে এই জায়গাটাতে এসে আপনি হয় খুব জোর দিচ্ছেন, এমফাসাইজ করছেন, সিগনিফিকেন্স দিচ্ছেন, বা খুব ইনডিফারেন্টলি বলতেছেন। এই হঠাৎ করে যে চেঞ্জ হয়ে যাওয়া, এই জন্যই এমডেস দিয়ে আলাদা করতে হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি জি, বুঝতে পারছি। ওকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা মানে আসলে রেস্ট্রিকটিভ এবং হচ্ছে এমডেস এর বিষয়টা মানে
পার্থক্য মানে তুলনামূলক ভাবে আসলে কোনটা বেশি মানে এই মনে হচ্ছে মানে আমরা বোঝাতে আপনাকে আমি কি বলেছি, পারি, যেইটুকু রেস্ট্রিকটিভ নাকি লিখিয়েছি নন রেস্ট্রিকটিভ, সেইটুকু কি মানে বুঝতে জোর দিয়ে পেরেছেন? বোঝাতে পারি আসলে বা আপনাকে আকর্ষণীয় আমি কি ভাবে বলেছি, বোঝাতে পারি। জি শোনেন, জি, বুঝতে আপনাকে পারছি। আমি কি বলেছি, যেইটুকু বুঝিয়েছি সেইটুকু তো বুঝতে পেরেছেন তাই না? ওই জি জি জি। তারপরে আলোচনা আপনি কেন যাচ্ছেন ভাই? আমি এটা খুব অপছন্দ করি, আমি খুবই অপছন্দ করি। এই কয়েকটা কথা বারবার বলতেছি যে যেইটুকু পড়াইলাম, যে এইটুকুই হচ্ছে আপাতত, এইটুকু বুঝতে পারছেন? জি জি, জি, ঠিক আছে। দেন লিমিট ইউর কোশ্চেন টু দিস। এরপরে আমাদের অনেক আলোচনা আছে, ঠিক আছে? ওই আলোচনাতে গেলে আপনার এই প্রশ্নের অ্যান্সার আছে। আমি বারবার বলতেছি একটা কমন সেন্সের বিষয় থাকতে হবে, যে সুমন ভাই বলেছে যেইটুকু পড়াচ্ছি ওইটুকু প্রশ্ন, ওর বাইরে আমি যাব না। এই এক ক্যাসেট আমি বারবার বাজাচ্ছি। তারপর আপনারা কি করবেন, গ্রুপে গিয়ে বলে, বিভিন্ন গ্রুপে, যে সুমন ভাই এক ক্যাসেট বারবার বাজায়। আরে ভাই এক ক্যাসেট বাজাই কেন? আপনারা বাধ্য করেন। আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন উত্তরটা পরে আমার আছে, আপনি শুধু বলবেন এইটুকুর মধ্যে কোশ্চেন আছে কিনা, কারো থাকলে বলেন। জি দাদা, বুঝতে পেরেছি, আর সমস্যা ওকে, নাই। এই যে এখন দেখেন, এখন যে আলোচনাটা করব আপনার এই প্রশ্ন উত্তর পাবেন। দয়া করে টপিকে বাইরে প্রশ্ন করেন না, ঠিক আছে? এখন ধরেন আপনি বুঝে গেলেন যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দরকারি হলে কমা দিয়ে আলাদা করব না, রেস্ট্রিকটিভ ধরবো। অদরকারি মনে হলে আমি কমা দিয়ে আলাদা করে দেব, নন রেস্ট্রিকটিভ ধরে। আর যদি আমি জিনিসটাকে খুব সিগনিফিকেন্স দিতে চাই, হাইলাইট করতে চাই, তাহলে আমি এম ড্যাশ দিয়ে আলাদা করব। এখন পরীক্ষার হলে কিন্তু আমি কনফিউজড হয়ে যাবো, হাই হাই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এম ড্যাশ দিব নাকি কমা দিব, নাকি আমি কিছুই দিব না। এটা পুরো হযবরল একটা সিচুয়েশন। যে এখন এই প্রশ্ন উত্তরটা আমাদের কাছে আছে, তাই আমি বারবার বলি, একবারে প্রশ্ন করেন না, আই হেট দিস সিস্টেম, ঠিক আছে? এখন পরীক্ষার হলে করবেনটা কি? পরীক্ষার হলে যদি আপনি সবগুলা কমা দিয়ে লিখেন, তাহলেও আপনার জিনিসটা খুব উদ্ভট মনে হবে। কোনোটাই যদি কমা, সবগুলাই কমা ছাড়া লেখেন, সেটাও উদ্ভট লাগবে। এবং এম ড্যাশ দিয়েও সবগুলা লিখলেও উদ্ভট লাগবে। টিচার চাইবে সবগুলোর একটা অ্যামালগেমেশন, সবকিছুই প্রেজেন্ট থাকতে হবে আপনার রাইটিং এ, সেন্টেন্স স্ট্রাকচারের ভ্যারিয়েশন দেখানোর জন্য। এই কারণে আপনি যদি কোনো ফোকাস রাইটিং এ, ধরেন উদাহরণস্বরূপ 30টা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে থাকেন, মানে পুরো রাইটিং এ, আমি আপনাকে বলবো আপনি এর মধ্যে 20টাই লিখবেন হচ্ছে রেস্ট্রিকটিভ ধরে, মানে উইদাউট কমা। মনে রাখবেন দয়া করে, ঠিক আছে? আমি আপনাকে বলবো বাকি 10টার মধ্যে 8টা লিখবেন হচ্ছে নন রেস্ট্রিকটিভ ধরে, ঠিক আছে? ওকে, একটু দাঁড়ান। আর বলবো বাকি 2টাতে আপনি এম ড্যাশ ইউজ করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কোনো থিওরি, এটা আপনি কই থেকে পাইছেন? এটা কোনো জায়গা থেকে পাই নাই, এইটা আমি নিজে একটা বানায় নিছি। কারণ কি? কারণ আমি যদি লিখতে গিয়ে বেশি নন রেস্ট্রিকটিভ ইউজ করি, তার মানে কি আমি যা লিখতেছি বেশিরভাগই দরকার নেই, হুদাই লিখতেছি। তাই বেশিরভাগ দরকারি বোঝানোর জন্যই আমরা রেস্ট্রিকটিভ। তাই যা লিখবেন তার বেশিরভাগই দিবেন রেস্ট্রিকটিভ, মানে কমা টমা দিবেন না, এম ড্যাশ দিবেন না। আর কয়েকটা দিবেন নন রেস্ট্রিকটিভ, কমা টমা দিবেন। আর একটা বা 2টা বাক্যে গিয়ে আপনি দিবেন হচ্ছেন এম ড্যাশ। এই জিনিসটা মেনে চলবেন, তাহলে টিচার বুঝতে পারবে যে আপনার 3টা জিনিসের উপরই বেশ ভালো দক্ষতা আছে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, কখনোই লেখার সময় ইন্ট্রোডাকশনে, আই রিপিট, ইন্ট্রোডাকশনে, সরি, আর হচ্ছে কনক্লুশনে আপনি নন রেস্ট্রিকটিভ সেন্স ইউজ করবেন না। আমি লিখে দিচ্ছি, ডু নট ইউজ নন রেস্ট্রিকটিভ আইডিয়া। এখন বলতে পারেন যে ভাই এটা কেন বলছেন? এর কারণটা হচ্ছে, ভাই ইন্ট্রো এবং কনক্লুশন পড়ে তো স্যার বুঝবে আপনি কি লিখতে চাচ্ছেন আর আপনি কি লিখছেন। এইখানে অপ্রয়োজনীয় কথা বলার কোনো চান্স নাই। সো এই ইন্ট্রো এবং কনক্লুশনে আপনি কোনোদিনই নন রেস্ট্রিকটিভ আইডিয়া আনবেন না, না এন্ড না। এবার দেখেন তো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কিনা সবাই আপনারা? জি দাদা। জি দাদা। এই তো। সো প্রশ্ন যেইটুকু পড়াই এর মধ্যেই করেন, দেখবেন যে কত সুন্দর ক্লাস হচ্ছে। এর বাইরে গেলে উল্টাপাল্টা হবে। এই যিনি একটু আগে বলছিলেন যে কোনটা কি দেব না দিব এরকম, এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার এই উল্টাপাল্টা নিয়ম আমি না হয় মানলাম, ঠিক আছে। এখন কথা হইলো, স্যার যদি আমার জিজ্ঞেস করে যে "এই তুই যে কমা দিছস এটার মিনিং কি, কমা দেস না এটার মিনিং কি, এম ড্যাশ দিছস এটার মিনিং কি", স্যার কি আপনার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবে? ফোন দিয়ে জিজ্ঞেস করার তো কোনো চান্স নাই, কারণ আপনি তার মোবাইল নাম্বার দিয়ে আসবেন না। কিন্তু স্যার খুব খুশি হবে যে ওয়াও, ছেলেটা সবকিছু ইউজ করতে পারছে। কিন্তু মূল বিষয় কি, আপনি কিন্তু সবকিছু ইউজ করতে পারলেও সবকিছু ভালো করে বুঝেন নাই। কিন্তু স্যারের তো এটা চেক করার কোনো ওয়ে নাই। ব্যাপারটা ইন্টারেস্টিং না, তাইলে বলেন? জি দাদা।
হ্যাঁ, এখন আবার কেউ কোয়েন না স্যার, এই যে ভাইবার সময় তো গিয়া ধরে যে এই তুই কি লিখছিস তোর লেখাটা চেক করি। অ্যাটলিস্ট ওইখানে আপনারা কইবো না যে তুই যেখানে কমা দিছিস স্যার কমা দেস নাই, মিনিং কি আপনারা জিজ্ঞেস করবো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে। ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া। তাহলে আমরা এই জিনিসটা ধরতে পারলাম যে ঘটনাটা কি হয়েছে। দেখেন আপনাদের প্রশ্ন এমনি ক্লিয়ার হবে, খালি চুপচাপ খালি শুনেন, যেইটুকু পড়ায় ওইটুকুর মধ্যে প্রশ্ন করেন। তাহলে এই পর্যন্ত আমরা যে রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ এগুলো বুঝলাম, এই বিষয় পর্যন্ত আমাদের কারো কোনো কোশ্চেন নাই, আমি এটা আশা করতে পারি। এবার আমি আমার আইডিয়াটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাবো, দেখি পারি কিনা, চলেন। এবার আমি মনে করেন যে বাংলাদেশের এই মুহূর্তে হট টপিক এই বন্ধু নিউক্লিয়ার এনার্জি তারা বানাইতেছে, ঠিক আছে। এবার আমরা একটু নিউক্লিয়ার এনার্জি নিয়ে কথাবার্তা বলি, মনে করেন, ঠিক আছে। ধরেন উদাহরণস্বরূপ আমি ধরেন বললাম যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টটা কোথায় হচ্ছে বলেন তো? রূপপুর। রূপপুরে হচ্ছে, ব্রিলিয়েন্ট আইডিয়া। তাহলে রূপপুরে যে আপনার এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তা আমরা মনে করেন বললাম যে দ্য ফার্স্ট দ্য ফার্স্ট কি বলে যে নিউক্লিয়ার, আপনারা কি আমার কথা রাগ করছেন ধমক খেয়ে কেউ আবার? হ্যালো, না 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 দাদা, রাগ ঠিক আছে। করেন? না দাদা। আপনারা শুধু স্টেপ বাই স্টেপ আগাইবেন। আপনি ক্লাস শেষ করার পর দেখবেন যে কি জিনিস শিখে ফেলাইছেন, কেউ শিখাইব না আপনার জিনিসটা। সবাই অনেক ভালো রাইটিং পড়াবে, কিন্তু এই ক্লজের যে কনসেপ্টটা গুছাইয়া দেয় না কেউই। মূলত এই কারণে আমার ক্লাসটা একটা হাইপে থাকে যে অনেক পোলাপান ভর্তি হয়, আর কিছুই না। কারণ আমিও ফোকাস রাইটিং পড়াবো, আর একজনও পড়াবে, দুজনে সেম জিনিসই পড়াবে। কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়টা, সেন্টেন্সটা কিভাবে আনতেছি, এটাই হলো রিয়েল, মানে হাউ টু রাইট। ঠিক আছে। আমি সবাইকে বলি যে আপনি সব জায়গাতে পড়েন, কোনো সমস্যা নেই, সব স্যার ভালো। শুধুমাত্র আমার এই 15-20টা ক্লাস করে নেবেন, এটা চুরি চামারি করে হলেও কেউ যদি ভর্তি নাও হয় তাও ওকে দিয়ে দেন যে ভাই তুই পড়, ঠিক আছে, দেখবেন ও লাভ হবে। তো লিখলাম দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ইজ গোয়িং টু বি, এই যে ওপ্পো স্ক্রিনে দাগায়েন না, ইজ গোয়িং টু বি ইনঅগিউরেটেড। ইনঅগিউরেটেড মানে কি বলেন তো বুদ্ধি করে? উদ্বোধন। উদ্বোধন করা। তাহলে ওয়ার্ডটা আমি শিখে ফেলাইছি, ইজ গোয়িং টু বি ইনঅগিউরেটেড, আমি বিটা লিখে নেই। ইজ গোয়িং টু বি ইনঅগিউরেটেড কোথায় হবে? ইন 2000, ধরেন লিখলাম যে 2070, ঠিক আছে, 2070 সালে হবে। ওকে, হোয়াট এভার, মজা করে লিখছি। এখন ধরেন এই দেখেন ও কিন্তু ভুল ধরছে, ইজ গোয়িং টু বি। ও কেন ভুল ধরছে? কারণ 2070 সাল লিখছেন, ঠিক আছে। তো 70 সাল তো নিয়ার ফিউচার না, তাই ও নিয়ার ফিউচার না বলে ও বলতেছে তুই উইল বি লেখ। তাহলে আমি উইল বি লিখলাম, মনে করেন, কোনো সমস্যা নাই, যান, ঠিক আছে। এখানেও কিন্তু শিখার মতো বিষয় আছে যে 2070ও কিন্তু ইজ গোয়িং টু বি হতে পারে, কখন হবে কখন হবে না, এই লেকচারগুলো আবার আবার প্রিলিমিনারি লেকচারে আছে, এই জামিল স্যার দেখাবেন, এগুলোতে আমি কোনো কথাবার্তা বলবো না। তা আমি লিখলাম দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উইল বি, আচ্ছা আমি এইভাবে না লিখে আমি এইভাবে লিখি যে উইল বি, কারণ এটা তো উদ্বোধন হয়ে যাচ্ছে। দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ হ্যাজ বিন ফাইন্যান্সড বাই রাশিয়া। অনেকে আবার উচ্চারণটাকে রাশা বলে, সুন্দর করে বলে, আমি রাশিয়াই বলি খাঁটি বাংলায়। এবার বলেন এই বাক্যের সাবজেক্টটা কে, আবার বলেন শুনি। দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। না, এই যে ভুল করে ফেলছেন। দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ, এটা হলো আমার সাবজেক্ট। এবার আমি মনে করেন বললাম যে ইট ওয়াস, এই ইট দিয়ে আমি মনে করেন যে এই পুরা বাক্যের সাবজেক্টটাকে বোঝাচ্ছি, দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ। তা আমি বললাম যে ইট ওয়াস, আমরা বললাম কি ইট ওয়াস, কি বলবো, planned in 2008। এই সরি, আমি বললাম যে ইট ওয়াজ, আমি ইট ওয়াজ না লিখে বললাম যে দিস প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন 2008। যে এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে কত সালে? 2008 সালে। তাহলে এই যে আমি দিস প্রজেক্ট লিখলাম, ইট না লিখে এই দিস প্রজেক্ট, এটা কাকে বোঝাচ্ছে বলুন তো বুদ্ধি করে? ওইটাই বোঝাচ্ছে। তাহলে এখানে আমি লজিক্যালি দিস প্রজেক্ট কেটে আমি এখন কি লিখতে পারি বলেন? পাওয়ার প্ল্যান্ট। এটা কিছু হইলো পাওয়ার প্ল্যান্ট?
অ্যাজেক্টিভ ফার্স্ট ক্লজ নিউ আনতেছি। বলেন ফার্স্ট নিউক্লিয়ার হুইচ পাওয়ার প্ল্যান্ট ওয়াজ অফ বাংলাদেশ। হুইচ হুইচ ওয়াজ নিতে পারি বা দ্যাট ওয়াজ, ব্রিলিয়েন্ট, ধরে ফেলছেন তো। এই যে, তো এই যে আপনি লিখলেন হুইচ ওয়াজ বা দ্যাট ওয়াজ, এখন যদি আপনি দ্যাট দেন তাহলে রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ। এখন আপনি কোনটা দিবেন, আপনার ইচ্ছা ভাই, বলেন কোনটা দিবেন। দ্যাট দ্যাট দেওয়াটাই বেটার, কারণ আমরা বলেছি কি নন রেস্ট্রিকটিভ সেন্স কম ইউজ করতে, রেস্ট্রিকটিভ সেন্সটা ইউজ করলে ভালো। তাহলে আমি লিখলাম দ্যাট। এবার দ্যাট লিখে আমি কি করবো, বাকিটা বসাই দিব। দ্যাট ওয়াজ লঞ্চড ইন 2008, যা শুরু হয়েছিল কত সালে, 2008 সালে শুরু হয়েছিল। এটাকে হলুদ মার্ক করি, স্ক্রিনে আন্দাজে দাগায় না, বিরক্ত হতেছি কিন্তু। এখন আপনি এটা লিখলেন, ভালো কথা। এইবার মনে করেন আপনার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলছে। এই যে একটা বাক্য লিখছিলেন, দিস প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন 2008, আমি যদি বলি যে এই 2008, এই ইন প্রিপোজিশনের অবজেক্ট 2008, এটার জন্য আমি একটা অ্যাজেক্টিভ ক্লজ আনবো, কোনো সমস্যা কি আছে আনলে? সমস্যা নেই। তাহলে এটার জন্য অ্যাজেক্টিভ ক্লজ আনতে গেলে আমি কি করব, এটার জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ আনতে গেলে আমাকে এটা দিয়ে একটা বাক্য লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি লিখতে পারি আমরা? আমরা মনে করেন লিখবো যে দা ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে, ফিনিশড ইটস টেনিউর ইন 2008। টেনিউর মানে কি বলেন তো বুদ্ধি করে? সময়কাল। সময়কাল সময়কাল। সময়কাল কাল বা যে মেয়াদকাল এরকম বুঝায়, ঠিক না, টেনিউর, ঠিক আছে। তাহলে হ্যাঁ লজিক্যালি আমি যদি ভাবি, এই যে 2008 আমার আছে, এই 2008 কেটে তাহলে আমি কি লিখতে পারি, এই যে এখানে লিখতে পারি হোয়েন দা ইন্টারিম গভর্নমেন্ট ফিনিশড ফিনিশড ইটস টেনিউর। এখানে একটু ভুল লিখছি, ফিনিটস ইটস হবে, ইটস, ফিনিটস ইটস টেনিউর ইন, আমি কিন্তু ইনটা বাদ দেই নাই। তাহলে কি আমি লিখতে পারছি নাকি পারি নাই, বলেন বলেন। পারছি। ওরা বলতেছে গভর্নমেন্টে পুরোপুরি লিখতে, ঠিক আছে, গভর্নমেন্ট লিখে দিলাম। আচ্ছা, এখন এই বাক্যটা আমি রেখে দিই। এই বাক্যটা রেখে দিয়ে একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করব, সো দ্যাট এই জিনিসটা ব্রেন থেকে কোনো দিন না হারায়া যায়। এটা হারায় গেলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের অনেক বড় লার্নিং মিসিং হবে, সো বি কেয়ারফুল। আপনি এই যে দ্যাট দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলেন, দ্যাট ওয়াজ লঞ্চড ইন 2008, যদি বলেন যে সুমন ভাই এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমার মনে হচ্ছে এম ড্যাশ দিয়ে আলাদা করা দরকার, সেক্ষেত্রে লজিক্যালি আপনার প্রথম এম ড্যাশটা আসবে কোথায় বলেন তো বুদ্ধি করে? দ্যাট এর আগে। আর সেকেন্ডটা আসবে কোথায় বলেন তো বুদ্ধি করে? 2008 এর পর 2008 এর পরে। এখন কিন্তু একটা ঝামেলা লাগছে, ঠিক আছে, আপনি এটাকে আলাদা করছেন। তো এইটাকে যখন আপনি আলাদা করতেছেন, এন্ড 2008 বলবে, ও ভাই ও ভাই ও ভাই, আমার অ্যাডজেক্টিভ ক্লজ আমার দিয়া দে, আমারটা তুই আমার থেকে আলাদা করতেছিস কি লিগা? ও বলবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ আমার দে, ওটা নিস না, ঠিক আছে, আমার জিনিস আমার দিয়া দে, তারপরে তুই আমার ক্লোজ কর। তার মানে সেকেন্ড এম ড্যাশটা এখানে দিলে ভুল হবে। এটা কোথায় হবে বুদ্ধি করে বলতে হবে এবার। এটা দিনের আগে হবে। এটা টেইনর এটা হাজার আগে 2008 যে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করলাম ওটা শেষ করে ইনের পরে গিয়ে দিতে হবে। মাথায় কি ঢুকছে বুদ্ধিটা? হ্যাঁ দাদা আচ্ছা, এবার ধরেন, তার মানে কি ব্যাপারটা কিন্তু খুব লজিক্যাল ওয়েতে মুভ করতেছে, কোনো আন্দাজে কোনো গ্রামার বানিয়ে দিচ্ছি তা না, খুব লজিক্যাল। আপনি এম ড্যাশ দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আলাদা করবেন, করেন, আমার কোনো সমস্যা নাই। তো যখন আপনি আলাদা করবেন, তার সমস্ত কিছু নিয়ে কে আলাদা করতে হবে, বাদ দেওয়া যাবে না। মনে করেন আমি একটা বাক্য এখন লিখলাম, কি লিখলাম, যে সুমন হু ইজ এ স্টুডেন্ট, student of IBA, that is a very famous in business school, ঠিক আছে, বিজনেস স্কুল, হ্যাঁ, টিচেস আস ইংলিশ। এখন আপনি মনে করেন লিখছেন, এখন লেখার পরে মনে হলো ধুর হুদাই আমি সুমন ভাই এত গুনগান গাইছি, এই হুইজ স্টুডেন্ট অফ IBA প্রত্যেক ক্লাসে করে সবাই জানে, এটা কোনো দরকার নাই।
তাহলে এটা যদি নন রেস্ট্রিকটিভ ধরে আপনি মনে করেন কমা দিবেন, তাহলে প্রথম কমা হু এর পরে, সরি হু এর আগে। এখন এই যে হু এর আগে আপনি কমা দিলেন, ভালো কথা, লজিক্যালি তো হু এর আগে কমা দেওয়ার পর তাহলে আইবি এর পরে একটা কমা আসবে, কিন্তু আইবিএ বলবে ভাই আমার কমা আমার আমার অ্যাডজেক্টিভ ক্লজ আমারে দে। সেক্ষেত্রে সেকেন্ড কমাটা কোথায় হবে বলুন তো বুদ্ধি করে? এই স্কুলের পরে। স্কুলের পরে। স্কুলের ব্রিলিয়ান্ট। পরে। তাহলে দেখেন, আপনি বলতেছেন কি ভাই আমি দুর্বল ছাত্র, আমি ইংলিশ বুঝি না, কিন্তু যখনই আপনাকে আমি লজিকের উপর দাঁড়া করে দিচ্ছি আপনি কিন্তু ধরে ফেলছেন। সো ইংলিশ জিনিসটা এইরকম, আমি ইংলিশে ডি গ্রেড পাইছিলাম এই একটা কারণে, আমাকে লজিক দিয়ে ইংলিশ শিখায় নাই, লজিক দিয়ে ধরছি, নিজে পাইরে গেছি ভগবান আশীর্বাদে। তাহলে এখন আমি যদি বলি যে হু ইজ স্টুডেন্ট অফ আইবিএ, এটার আমি একটা এম ড্যাশ দিয়ে আলাদা করবো, সেক্ষেত্রে প্রথম এম ড্যাশ হু এর আগে। এবার বুদ্ধি করে বলেন সেকেন্ড এম ড্যাশ কোথায় হবে? টিচার্সের আগে স্কুল স্কুলের পর টিচার্সের আগে। স্কুলের পরে। এই তো ধরে ফেলছেন, শেষ। তাহলে আজকের পর থেকে এই যে পাংচুয়েশনের ঝামেলা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দাদা। জি দাদা। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন ধরেন আপনি তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের অনেক জিনিস শিখে ফেলছেন, ঠিক আছে, যে পাংচুয়েশন দেওয়া, একাধিক অ্যাডজেক্টিভ ক্লজ একসাথে যুক্ত করা, অনেক কিছু শিখে ফেলছেন। আসলে সত্যি বলতে গেলে কি এখানে আরো যদি অ্যাডজেক্টিভ ক্লজে 8 থেকে 10টা ক্লাস নেই তাও শেষ হবে না, মোটামুটি এত ডেপথ আছে এর মধ্যেখানে, বা পার্সোনালি আমি জিনিসটা শিখেছি। কিন্তু এতগুলো জিনিস আপনার শেখার দরকার নয়, আপনি এইটুকু জিনিস পারলেই আপনার কাজ হয়ে যাবে। আমি মনে করি যে এর বেশি জিনিস আপনার আসলে লাগবে না, ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, গুড বয়, ব্রিলিয়েন্ট। দেখেন আপনারা শান্ত আছেন, ক্লাস কত সুন্দর হচ্ছে, So, আমার কথা রাগ করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এখন এ- এটা তো বুঝালাইছি। তাহলে এই জায়গাতে এসে কিন্তু আমি আপনাকে এবার চ্যালেঞ্জ করতে পারি যে পত্রিকার অনেক কিছুই আপনি এখন ধরতে পারবেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আপনি যে উপরে বাক্যটা লিখছেন না, এই যে এটা, এটা পত্রিকা আবার এইভাবে লিখে না, পত্রিকা আবার একটু পশ হওয়ার চেষ্টা করে সব জায়গাতে। মানে ওর কাজ হলো সব জায়গায় বুঝানো যে পত্রিকায় আমি খুব ভালো লিখতে পারি, তুমি লিখতে পারো না, ঠিক আছে? সে করবে কি, দ্যাট ওয়াজ বাদ দিয়ে দিবে। ও ফাজিল আছে, দ্যাট ওয়াজ বাদ দিয়ে দিবে, কোনো কথা নাই বার্তা নেই, কই থেকে লঞ্চটা পড়ছে কি রে ভাই, আকাশ থেকে পড়ছে নাকি এটা? এটাও আমরা শিখবো, কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে? কোনো টেনশন নেওয়ার কারণ নাই। এখন এই যে আপনি অ্যাজেক্টিভ ক্লজ আপনি শিখে ফেললেন, এই অ্যাজেক্টিভ ক্লজ শেখার পরে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম যে অ্যাজেক্টিভ ক্লজ কি বাক্যের ইন্ট্রিগেল পার্ট, মানে দরকারি নাকি দরকারি না। তখন আমরা শিখেছিলাম যে অ্যাজেক্টিভ ক্লজ বাক্যের জন্য কোনোভাবেই দরকারি না, এমন না যে এটা লিখতেই হবে, এটা লিখলেও হবে, এটা আপনার না লিখলেও হবে। সো এই যে দরকারি নাকি দরকারি না, এই কনসেপ্টটুকুর উপর ভিত্তি করে আমরা বলেছিলাম যে অ্যাজেক্টিভ ক্লজ কি, ওই যে দুই ভাগে ভাগ করেছিলাম, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ। ওই আলোচনা থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কিন্তু আসছি। এখন ওই জায়গাতে দাঁড়ায়া আমরা আরেকটা পয়েন্ট অফ ভিউতে যাব। এই যেমন ধরেন আপনার দেহে কিন্তু অনেক পার্ট আছে যেগুলো দরকারি না, যেমন ধরেন আপনার চুল। আপনি তাহলে চুল কি করতে পারেন, বড়ও রাখতে পারেন, আবার ছোটও রাখতে পারেন। কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বলছি না আমি? ঠিক। তাহলে অ্যাজেক্টিভ ক্লজ যেমন আমরা বললাম যে খুব ইম্পর্টেন্ট পার্ট না, তার মানে আবার কি এটাকেও বড়ও রাখতে পারেন, আবার ছোটও করতে পারেন। তো অ্যাডজেক্টিভ ক্লজকে ছোট করলে কি হয়ে যাবে, কেউ একটু মনে করতে পারেন কিনা দেখেন তো, আমি কিন্তু বলছিলাম ফ্রেশ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে ফ্রেজ যাবে। হয়ে যাবে। Brilliant. তার মানে আমরা কি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, দেয়ারফোর এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করা যায়। আর অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে সে কি হয়ে যায়, ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার তাহলে আমরা এই নোটটা লিখে ফেলবো, নোট লিখে লিখে পড়বো, কোনোদিন লেকচার শিট নিয়ে বসবো না, শুধু আর্গুমেন্ট রাইটিং পড়ানোর সময় লেকচার শিট 4-5টা ক্লাস, এছাড়া পুরোটাই আমার হচ্ছে লিখে লিখে পড়তে হবে। তা আমি লিখলাম দিস ক্লজ, মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ, দিস ক্লজ ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট বা ইন্ডিসপেন্সিবল পার্ট, ঠিক আছে, অফ এ সেন্টেন্স। একটা বাক্য লিখতে গেলে এটা ইন্টিগ্রাল পার্ট না। দেয়ারফোর, দেয়ারফোর, দেয়ারফোর কি, দেয়ারফোর it can be reduced. ইন্টারেস্টিংলি, মজার বিষয় হলো when
an adjective clause is reduced, it becomes an adjective phrase. নোট করে দিলাম। মজার বিষয় হচ্ছে এই যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আই টোল্ড ইউ আর্লিয়ার, যে ফ্রেজ কিন্তু বাক্যের মধ্যে থাকলেও সে বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ হোল্ড করে না। এটা কি আমাদের সবার মনে আছে নাকি বললাম খেয়া ফেলছি? আমরা কি বলেছিলাম হ্যাঁ একটু দাদা আমার সাথে মনে বলেন আছে। দেখি তো। ফ্রেজ হলে বাক্যের উপর সেটার আর কন্ট্রোল থাকে না। কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাহলে এটা আমি নোট করে ফেলি, এখানে লিখে ফেলি যে আনফরচুনেটলি, আনফরচুনেটলি an adjective phrase has no control over the structure of the sentence. আনফরচুনেটলি অ্যাডজেক্টিভ ক্লজের বাক্যের উপর নিয়ন্ত্রণ থাকলেও অ্যাডজেক্টিভ ফ্রেজের কিন্তু কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই। এই বিষয়টা আমাদের সবার তাহলে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিভাবে ডিরাইভ করতে হয় বা কিভাবে ডিরাইভেশন ঘটাইতে হয় এইটা আমাদের জানতে হবে। এই রিডাকশন প্রসেসটা খুবই ছোট, সহজ এবং ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমরা কি বুঝলাম আপাতত, যে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজের বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। এখন এই যে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে আসব, এই রিডাকশনটাকে কিভাবে আমরা করব? এই রিডাকশনটা দুই ভাবে করতে পারি, আমরা লিখে দিচ্ছি। উই ক্যান রিডিউস, we can reduce an adjective clause by conforming বা the by following two ways. আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করতে পারি বাই ফলোইং টু ওয়েস। এগুলো আমি নিজে নিজে একটু বানায় টানায় নিয়েছি আর কি, ক্লাসটা গুছিয়ে দেওয়ার জন্য। একটার নাম দিছি কি, জেনারেল ওয়ে, সাধারণ উপায়। এরকম আসলে কোনো মানে এটা কোনো প্রতিষ্ঠিত কোনো গ্রামার বইয়ের নিয়ম নয়, এটা আমি বানায় নিছি আমার মতো করে। আর একটা নাম দিলাম মনে করেন যে কি ওয়ে, ধরেন দিলাম আনকমন ওয়ে, ঠিক আছে? না, আরেকটার নাম দিলাম হচ্ছে কমন ওয়ে মনে করেন। হ্যাঁ, আমরা যদি এটাকে স্পেশাল ওয়ে বলি, তাহলে আমরা শিখবো কোনটা? আমাদের এই দুইটা নিয়ম শিখতে হবে। এই দুইটা নিয়ম শিখতে পারলে আপনি অ্যাডজেক্টিভ ক্লজেরই অনেক কিছু শিখে ফেলছেন। তারপর একটা নিউজ পেপারের ক্লাস নিব, ওই ক্লাসে গিয়ে দেখবেন যে কত সুন্দর করে এদেরকে ব্যবহার করা যায় সেন্টেন্সে, আর কিচ্ছু নাই। প্রথমে আমরা শিখবো কমন ওয়েটা শিখি। সো লেটস লার্ন দ্য কমন ওয়ে। ইজি যেটা কমন ওয়েটা কি আমরা একটু শেখার চেষ্টা করি, চলেন। ঠিক আছে, আপনি এই ক্লাসে বোরিং হচ্ছেন না ভালো লাগতেছে ক্লাস করতে, বলেন? দাদা ভালো লাগছে। না, ভালো ভালো লাগছে। লাগছে দাদা, খুবই ভালো লাগছে দাদা। থ্যাংক ইউ। তাহলে আমরা কমন ওয়েটা বুঝি। কমন ওয়েটা কি? কমন ওয়েটা আমরা প্রয়োগ করব। ওই যে একজন গত ক্লাসে মনে এক ভাই ধমক খাইছিলেন যে ভাই অনেক সময় দেখি অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট ছাড়াই লিখে। এই যে এখন এই যে আলোচনাগুলো আসবে, ঠিক আছে, আমি যেন বারবার বলতেছি যে ভাই তো করে কোনো টেনশন করতে হইব না। তুই করে বললাম, রাগ করেন না, কারণ আপনারা আমার অনেক জুনিয়র হবেন। তো তোর কোনো টেনশন করতে, তোরা খালি পড়বি, তোরা খালি পড়বি আর চাকরি পাবি, ঠিক আছে? আর পাওয়ার জন্য যা দরকার তা আমি গুছাই দেবো, কোনো সমস্যা নেই। তো কমন স্যার ওয়েটা আমি কি? কি একটু ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ বলেন, শুনতেছি। ভিন্ন কিছুই বলি আর কি। আপনার সঙ্গে অনেকদিন পর ক্লাস করে মনে হচ্ছে যে ভিন্ন কিছু শিখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে যথারীতি মানে রেগুলার সাধারণ নিয়ম থেকে একটু ভিন্ন কিছু ভাবে কেউ শিখাচ্ছে। থ্যাংক ওকে, ইউ থ্যাংক দাদা। ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ক্লাস করি, আসেন, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব? আমরা একটা কমন ওয়ে শিখবো। তো কমন ওয়ে শেখার জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে যা যা লিখছি ওইগুলোর দিকেই একটু তাকাই আসেন। আমরা মনে করেন একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলাম, কিরকম লিখলাম ভালো করে বুঝছেন, যে সুমন, ঠিক আছে, সুমন হুম আই হেট মাস, যেহেতু আমি গালিগালাজ করি, ঠিক আছে, আমার সবাই পছন্দ করে, টিচেস আস ইংলিশ, টিচেস আস ইংলিশ। আচ্ছা, এইটা মনে করেন বাক্যটা আমি লিখলাম। কিংবা মনে করেন আমি মনে করেন লিখলাম যে ইংলিশ দ্যাট আই লাভ মাচ ইজ কি টট বাই সুমন। আগে পড়তাম না আমরা ছোটবেলায় যে পড়তাম কি বলে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস পড়তাম, মনে আছে কিনা দেখেন। ধরেন দুইটা বাক্য আমি লিখলাম। কিংবা ধরেন আমি লিখলাম যে ইংলিশ, ঠিক আছে, হুইচ আই লাভ মাচ, আপনি তো লিখতেই পারেন, আমার কিছু করার নাই, ঠিক না, বাই সুমন, লিখলাম। এই যে অ্যাজেক্টিভ ক্লজগুলো আমি লিখছি, এই অ্যাজেক্টিভ ক্লজগুলোর দিকে আমরা একটু তাকাবো।
দেখেন আমি কিন্তু বেসিক পড়ানোর সময় কখনো অ্যাডভান্স বাক্য নিয়ে কথা বলি না, কারণ বেসিক শিখবো সহজভাবে, অ্যাপ্লাই করব হচ্ছে মার্কা মারা, যে যত কঠিনভাবে ইউজ করতে পারেন আমি দেখবো, ঠিক আছে? আর আপনাদেরকে ধন্যবাদ, আমি প্রচুর হোমওয়ার্ক পাচ্ছি, আমি সব দেখতেছি বসে বসে, আমার খুব ভালো লাগে, যদিও সব দেখে শেষ করতে পারিনি এখনো, বাট ভালো লাগতেছে, আপনারা পাঠাবেন আমাকে, ঠিক আছে? তো এই যে তিনটা বাক্য আমি লিখলাম, এই তিনটা বাক্যের তিনটা অ্যাজেক্টিভ ক্লজের একটা কমন বিষয় দেখেন। অ্যাজেক্টিভ ক্লজটা শুরু হয়েছে হয় দ্যাট দিয়ে, নয়তো হুইচ দিয়ে, নয়তো হুম দিয়ে। তারপর অ্যাজেক্টিভ ক্লজের সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর যা মন চায় থাকুক, আমার কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন অ্যাজেক্টিভ ক্লজটা দ্যাট, হুইচ বা হুম দিয়ে শুরু হয়ে একটা সাবজেক্ট আছে, যেমন হুমের পরে আই, দ্যাটের পরে আই, তারপরে যেমন ধরেন হুইচের পরে আই। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে অ্যাজেক্টিভ ক্লজের যে কনজাংশন, যাকে আমরা অনেকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে অ্যাজেক্টিভ ক্লজ মার্কার বলি, এদের পরে সাবজেক্ট আছে। কিন্তু খেয়াল করে দেখেন, আমি উপরে একটা বাক্য লিখছিলাম যে দ্যাট ওয়াজ লঞ্চড ইন 2008, এখানে কি দ্যাটের পরে কোনো সাবজেক্ট পেয়েছেন না সরাসরি ভার্ব পেয়ে গেছেন, বলেন তো বুদ্ধি করে? ডিরেক্ট ভার্ব। ডিরেক্ট ভার্ব। কিন্তু এইখানে এই তিনটা ক্লজ মার্কারের ক্ষেত্রে দ্যাট, হুইচ আর হচ্ছে হুম, এদের পরে সাবজেক্ট পেয়েছেন, ভার্ব পেয়েছেন। যখন আপনি দেখবেন এই অ্যাজেক্টিভ ক্লজটা আপনি কি করেছেন, দ্যাট, হুইচ বা হুমের পরে সাবজেক্টের পরে ভার্ব পেয়েছেন, আপনি চাইলে শুধুমাত্র এই তিনটা ক্লজ মার্কারের ক্ষেত্রে বা এই তিনটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে আপনি ক্লজ মার্কার বাদ দিয়ে বাক্যটা লিখতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। আই রিপিট, দ্যাট, হুইচ বা হুমের পরে যদি আপনি সাবজেক্ট পান অ্যাজেক্টিভ ক্লজের ভিতরে, তারপরে ভার্ব পান, সেক্ষেত্রে এই ক্লজ মার্কারটা বাদ দেওয়া যায়। এই দেখেন গত ক্লাসে যে বলছিলেন, আমি বলছিলাম যে আলোচনায় আছে, ওয়েট করেন। এই যে হুম বাদ দিয়ে দিলাম, দ্যাট বাদ দিয়ে দিলাম, হুইচ বাদ দিয়ে দিলাম। হইলো কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন এবার? হ্যাঁ দাদা। আচ্ছা, আই হেট মাছ, আই লাভ মাছ, আই লাভ মাছ, তার মানে ওই হুমটা বাদ দেওয়া যাচ্ছে, দ্যাটটা বাদ দেওয়া যাচ্ছে, হুইচটা বাদ দেওয়া যাচ্ছে। এটা তো অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, শুধু দ্যাট, হুইচ, হুমের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব, অন্য ক্ষেত্রে আমার দরকার নাই। এখন প্রশ্ন আসতে পারে, সুমন ভাই আমি না হয় বাদ দিলাম, এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো এখানে কোনো ওটাতে কমা দেই নাই, তার মানে কি প্রত্যেকটা এখানে তাহলে কি বলেন তো, রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ না কি বলেন? নন রেস্ট্রিক্টিভ। এগুলো নন রেস্ট্রিকটিভ, হ্যাঁ নাকি রেস্ট্রিক্টিভ রেস্ট্রিকটিভ? রেস্ট্রিক্টিভ। রেস্ট্রিকটিভ, ব্রিলিয়েন্ট। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এগুলাকে নন রেস্ট্রিকটিভ বোঝাতে চাই, তাহলে কোনো সমস্যা নাই, আপনি প্রত্যেক ক্ষেত্রে এগুলোকে কমা দিয়ে আলাদা করে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমি কমা দিয়ে আলাদা করতেছি, পুরো ব্যাপারটা আপনার উপরে। এখন আপনি যদি বলেন যে সুমন ভাই ক্লজ মার্কার তো বাদ দিলাম বুঝলাম, আমি যদি মনে করি যে আমার বাক্যটাকে এম ড্যাশ দিয়ে অ্যাজেক্টিভ ক্লজটাকে আলাদা করা দরকার, সেটাও আপনি করতে পারবেন, আই হ্যাভ নো প্রবলেম। এই দেখেন আমি এম ড্যাশ দিয়ে মনে করেন যেটাকে আলাদা করলাম। ব্যাপারটা বুঝতে পারতেছেন সবাই? একটু বলেন তো প্লিজ। জি ভাইয়া। তার মানে কি, তার মানে অ্যাজেক্টিভ ক্লজের যে নিয়মগুলো আমরা পড়লাম, ওই সমস্ত নিয়ম এখানে কিন্তু প্রযোজ্য হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আপনি যেইভাবে মন চায় সেইভাবে ইংলিশটাকে ইউজ করবেন, খালি একটা জিনিস মাথায় রাখবেন, উল্টা পাল্টা করেন না, নিয়মের মধ্যে থাকেন। তার মানে কি, তার মানে আমরা একটা ছোট্ট রিডাকশন শিখলাম। রিডাকশনটা কি, যে দ্যাট, হুইচ বা হুমের পরে সাবজেক্ট পেলে আমি চাইলে এই ক্লজ মার্কারটা বাদ দিয়ে দিতে পারি। এখন প্রশ্ন আছে, এই যে রিডাকশনটা বললাম, এই রিডাকশনের কারণে অ্যাজেক্টিভ ক্লজটা কি ফ্রেজে কনভার্ট হয়েছে মনে হয় নাকি হয় নাই মনে হয়, বলেন তো, দেখে বলেন, বুদ্ধি করে বলবেন। হয় নাই, এখনো ফ্রেজে হয় নাই। কেন হয় নাই? আমি যদি বলি আই হেট মাছ কেটে নিব, এটা তো একটা বাক্য হইতে পারবে, ঠিক না? যোগ্যতা তো আছে। তার মানে এই প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কারণ অ্যাজেক্টিভ ক্লজটা ক্লজ আকারেই একটু ভিন্নভাবে আছে, যেহেতু সে বাক্য হওয়ার যোগ্যতা রাখে। তার মানে এরা কিন্তু এখনো প্রত্যেকেই কিন্তু কি কমপ্লেক্স সেন্টেন্স। এই বিষয়টা বুঝতে কারো সমস্যা হয়েছে? না। ব্রিলিয়েন্ট। তাহলে আমরা এটাও বুঝে গেলাম যে এই কমন রিডাকশনটাতে কিন্তু রিডাকশন করলেও সেন্টেন্সটা সিম্পল হয় না, সেন্টেন্সটা কমপ্লেক্সই থেকে যায়, শুধুমাত্র ক্লজ মার্কারটা বাদ দিতে হয়। আর ক্লজ মার্কার বাদ দেওয়ার পরে রেস্ট্রিকটিভ হলে কোনো কমা দিবেন না, নন রেস্ট্রিকটিভ হলে দিবেন, আর যদি একেবারে আলাদা করতে চান তাহলে এম ড্যাশ দিবেন। তো আপনারা তো মোটামুটি ধইরা ফেলছেন এই বিষয়টা, এখানে তো আর আটকানোর মতো কিছু নাই। এইবার আমরা
একটা জিনিস শিখবো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, আমরা এবার শিখবো হচ্ছে এই যে জিনিসটা আপনাকে পড়াইলাম, এই জিনিসটা দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস বানানো যায়, যেগুলোকে বলা হয় টাং টুইস্টার। দেখেন আপনাকে শিখাই। এখন যেহেতু এই আলোচনা করে ফেলছি, তো হয়তো কিছু কিছু মানুষ এটা ধরে ফেলতে পারবেন, কিন্তু এই আলোচনা করার আগে যদি এটার মিনিং জিজ্ঞেস করতাম তাহলে অনেকেই পারতেন না। ঠিক আছে, আমি জানি জিনিসটা, সো ডোন্ট মাইন্ড। আমি লিখলাম দ্য র্যাট, দ্য ক্যাট, দ্য ডগ অ্যাটাকড, কিল্ড অ্যাট দ্য মল্ট। মল্ট মানে কি? মল্ট মানে বেসিক্যালি উই মিন দানাদার শস্য বা ওয়ান কাইন্ড অফ গ্রেইনকে আমরা মল্ট বলি। তো এখন আমরা যখন জিজ্ঞেস করি এই বাক্যের মিনিং কি, তখন পোলাপাইন এটার মিনিং কি করে জানেন? যে বিলাই, কুত্তা, তারপরে ইন্দুর সবগুলো একলগে আক্রমণ কইরা মাইরা এই শস্যটারে খেয়ে লাইছে। কিন্তু আসলে কি এটার মিনিং এরকম? বলেন তো। না হ্যালো, দাদা, না দাদা। এটার মিনিংটা কিন্তু আসলে এরকম না। তাহলে আমাদেরকে এবার এই টাং টুইস্টারটার মিনিং জানার জন্য আমাদের মূলত এই যেটা পড়াইছি ওই ওই জিনিসটাতেই হচ্ছে আপনার যেতে হবে। তা আমরা আসেন এই বাক্যটাকে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি যে হাউ দিস সেন্টেন্স হ্যাজ বিন ফর্ম। তো এরকম মজার মজার জিনিসও আসবে, কিন্তু পড়তে হবে। এই বাক্যের একদম লিটারেলি যেটা মেইন ক্লজ ছিল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, সেটা ছিল দ্য র্যাট এট দ্য মল। এটাই হলো আপনার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার বলেন এই বাক্যটার মিনিং কি? তাহলে এইটুকুর মিনিং কি বলেন? যদিও শস্য খাই। বিড়ালগুলা ইঁদুর খাবার শস্য খেয়েছিল, খেলো, ইঁদুরটা এই শস্য শস্যটা খেলো। খাইছে। এখন এই বাক্যের সাবজেক্ট কে বলেন? র্যাট। রেড। আরে আপনি বলতেছেন আমি দ্য র্যাটের র্যাট। জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আনলে কি করতে হবে? র্যাট দিয়ে আর একটা বাক্য লিখতে হবে নাকি? জি। আমি লিখলাম দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। এখন এই যে আমি লিখলাম দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট, তাহলে এইটা এইখানে যেহেতু আমি লিখতে পারছি, তাহলে আমি কি করব? এই বাক্য থেকে দ্য র্যাট কাটবো, যেখান থেকে অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো। দ্য র্যাট কেটে র্যাটের পরে আমি কি বসাবো? দ্যাট বা হুইচ বসাবো। এরপর বাকিটা বসিয়ে দিব দ্য ক্যাট কিল্ড। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। তাহলে এখন আপনিই বলেন এই বাক্যের মিনিং তাহলে কি দাঁড়াইলো? ইঁদুরটা যেটাকে কিনা এই বিড়াল মারছিল, সেই ইঁদুরটা কি করছে? এই শস্যটা খাইছে। বুঝতে পারছি না আমরা সবাই? জি। আচ্ছা, ব্রিলিয়েন্ট। কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলবেন প্লিজ। হ্যাঁ দাদা। কোনো কনফিউশন নাই, ব্রিলিয়েন্ট। এখন আপনি দেখেন এই যে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট দ্য ক্যাট কিল্ড, এখানে দ্যাটের পরে সাবজেক্ট দ্য ক্যাট পাইছেন না আপনি? পাইছি। তাহলে কি করা যায়? এবার বুদ্ধি করে বলেন, এত সুন্দর করে পাইছি না বলে বলেন কি করা যায়? ক্যাটের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে একটা আসা যায়। সেন্টেন্স হাই বানাবো। তেরি না, পড়াই কি আর উত্তর দেয় কি? কি করতে হবে বলেন? আমার কি কাছে এত সুন্দর কেটে কি দিন। পড়াইলাম? দ্যাটটা রিডাকশন করে দিতে হবে। ব্রিলিয়েন্ট, দ্যাট বাদ দিতে হবে, ধইরা ফেলাইছেন, দ্যাট বাদ ব্রিলিয়েন্ট। দিতে হবে। এই যে আপুরা 1-0 গোলে পিছিয়ে গেলেন, ঠিক আছে? যে যদি আপুরা সঠিক অ্যান্সার দেন তাহলে গোল, 1 গোল। ও আচ্ছা, আর ভাইয়েরা সঠিক অ্যান্সার করলে আর একটা গোল, যাতে দেখি কে জিতে। হ্যাঁ, এই এই বাক্যটা দিয়ে খেলতেছি আমরা, মনে করেন। তাহলে এই বাক্যের মিনিং ধরতে পারছি আমরা সবাই? জি জি দাদা। দাদা। এই যে আপুরা কিন্তু কোনো ভয়েস দেন নাই, তার মানে আপনারা বুঝেন নাই। হ্যাঁ পুরো ভয় ভাই। কি দাদা? তাহলে 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 এখানেও 1-1 গোল, ঠিক আছে? তাহলে আগে ছিল 1-0, এখন হলো 2-1। হ্যাঁ, এবার মজার বিষয় দেখেন, আপনার মাথায় একটা আইডিয়া আসছে। এই যে আপনার বাক্য দ্য ক্যাট কিল দ্য র্যাট, আমি যদি বলতাম এখানে এই দ্য ক্যাটের জন্য, আমি বললাম যদি আমি বলি দ্য ক্যাটের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আমি আনতে পারতাম না? বলেন তো বুদ্ধি করে। জি হ্যাঁ দাদা। আনা যায়। হ্যাঁ, আনা যাবে। আমি কিন্তু আনতে পারতাম, আমি জানি। তাহলে ক্যাটের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে গেলে আমাকে কি করতে হবে? ক্যাট দিয়ে বাক্য লিখতে হবে। আমি লিখলাম দ্য ডগ অ্যাটাকড দ্য ক্যাট। এখন খুব লজিক্যালি আপনি এখানকার বাক্যে এই যে দ্য ক্যাটের পরে কি করবেন তাহলে বলেন বুদ্ধি করে? একটা দ্যাট বসাবেন এই দ্য ক্যাট কেটে, নাকি? হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ, এই আমি দ্যাটটা বসাইলাম। বাকিটা এখন বসাই দিবেন দ্যাট দ্য ডগ অ্যাটাকড। এই যে দেখেন, আমি কিন্তু বাক্যের মিনিং এবার ধইরা ফেলছি। এখন কিন্তু আমার জন্য বাক্যটা বুঝতে খুব সহজ লাগতেছে। দেখেন আমি কালার গুলো ভালো করে মার্ক করে দিলাম, দেখছেন? এখন এখানেও যে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট দ্য ডগ অ্যাটাকড,
এখান থেকেও তো দ্যাটের পরে আমি সাবজেক্ট দ্য ডগ পাইলাম, তাহলে এখানকার দ্যাটটাও কি করতে পারি বলেন দুই পক্ষই? করতে পারি। তাহলে এখান কিন্তু আবার একে একে সমতা চলে আসলো, ঠিক আছে? তাইলে এই হলো গিয়ে বাক্য, দ্য রেড দ্য ক্যাট দ্য ডগ অ্যাটাকড কিল্ড এট দ্য মল। এবার বলেন দেখি কেউ বলতে পারেন কিনা এই বাক্যের মিনিং কি দাঁড়াইছে, খাঁটি বাংলায় বলেন, তাইলে হবে। তো ইঁদুরটিকে বিড়ালটি মেরে ফেলেছে আর ওই বিড়াল থেকে কুকুরটি অ্যাটাক করেছে। স্যার কুকুরটি যে বিড়ালটাকে অ্যাটাক করেছে এক্স্যাক্টলি, সেই হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ সেই বলেন। যে ইঁদুরটা সেই খাবার সেই খেয়েছিল বিড়ালটি সেই সেই ইঁদুরটা ইঁদুরকে মেরেছিল আর সেই ইঁদুরটাই শস্য এই যে এই খেয়েছিল। যে এই যে উনি সঠিক উত্তরটা বলছেন। এখানে মেন বাক্যটা হচ্ছে ইঁদুরটা শস্য খাইছে। এবার ইঁদুরের অ্যাডজেক্টিভ ক্লজ কি? এইটাকে বিড়ালটা মারছে, ঠিক আছে? তার মানে কি বিড়ালটা যেই ইঁদুরকে মারছিল সেই ইঁদুরটাই শস্যটা খাইছে। এবার বিড়ালের অ্যাডজেক্টিভ ক্লজ কি? যাকে কুত্তা আক্রমণ করছে, তাহলে কুত্তায় যে আক্রমণ করছিল বিড়ালটারে, ওই বিড়ালটা যে ইঁদুরটারে মারছে ওই ইঁদুরটা এই শস্যটা খাইছে। খাইছে। সবাই বুঝতে পারছি? হ্যাঁ জি দাদা। স্যার, জিনিসটা আনকমন ছিল না আমাদের জন্য তাইলে? একদম ইউনিক। এটা কিন্তু টাং টুইস্টার, এটা আপনি সার্চ করবেন যে টাং টুইস্টার আলোচনা করেন, দেখবেন প্রথমে এটা আসবে, ঠিক আছে? আরো এরকম অনেক যে আসবে, আমরা দেখবো এক এক করে, কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে যদি আপনি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কাজ করেন, আপনার কি কনফিডেন্স বাড়বে না কনফিডেন্স কমবে আমার বলুন তো বুদ্ধি করে? অবশ্যই পারবে। অবশ্যই বাড়বে। পোলাপাইন কি কয়, হে তোর কনফিডেন্স কনফিডেন্স কমাই দিব, ভাই তুই পড়লেই তোর কনফিডেন্স বাড়বো, ঠিক আছে? দাদা এমন কি টাং মজার টুইস্টারের বিষয় হলো দেখবেন, স্পেলিংটা একটু বলবেন। আপু বুঝিনি, আবার বলেন। টাং টুইস্টারের স্পেলিংটা একটু বলবেন। টাং টুইস্টার, টাং মানে জিহ্বা, জিহ্বা টাং, টাং Yes, sir, আমি টুইস্টার, আসলে মানে আপনার এই কথাটা একটু অন্যভাবে বুঝছি। টাং টুইস্টার আছে। আচ্ছা আচ্ছা, ওকে। না আমার একটু উচ্চারণের সমস্যা, এটা আমি স্বীকার করি, কিন্তু আমার উচ্চারণের সময় অনেকে বুঝতে পারে না, কারণ আমার ওই যে কি বলে তোতলামে একটু সমস্যা আছে, ঠিক আছে? এখন ধরেন এ- এই যে বানাইছেন একটা বাক্য, একটা ফাউল বাক্য বানাইছেন, এখন এগুলো লেখা আসলে আপনি যদি ফেসবুক গ্রুপে নিজেকে জাহির করতে যান, তাহলে মানুষজন আপনাকে বলবে তোর মাথা নষ্ট হয়ে গেছে গা। কারণ এগুলো আপনি লিখবেন না কখনোই। এগুলো হচ্ছে ব্রেইন স্টর্মিং এর জায়গা, ব্রেইন স্টর্মিং করে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? এই যেমন ধরেন আজকে একটা শিখাইলাম, নেক্সট ক্লাসে মনে করেন আপনাদের একটা শিখাবো কি জানেন? নেক্সট ক্লাসে শিখাবো হলো দা শিপিং শিপ শিপস মেনি শিপিং শিপস। আরে কি রে, কি এটা কি লেখছে, মেনি দা শিপিং শিপ 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 শিপ, কই থেকে কি লেখছে, মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা একদম সুন্দর করে আমরা এক্সপ্লেন করবো, কিন্তু এটা আমরা এখনো নিয়মটা শিখি নাই তো, তাই আপাতত আমরা এটা বাদ দিয়ে রাখি, এটা পরে শিখবো, হ্যাঁ? তো আজকের ক্লাসটা দেখেন তাহলে ফার্স্ট ক্লাসের সাথে কম্পেয়ার করলে অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে না? জি স্যার। জি জি স্যার। জি অনেকটা দিস ইজ অ্যাডভান্স হাউ, হয়েছে। হ্যাঁ কি হয়েছে বলেন? একদম advance। অ্যাডভান্স হবে ক্লাস, আরো সুন্দর সুন্দর টপিক আসবে। আজকে আপনার ব্রেনে আমি এর বেশি এন্ট্রি দিব না, কারণ আজকে অনেকগুলো বিষয় পড়াইছি। সো বিষয়গুলোকে খুব সুন্দর করে অনুধাবন করার চেষ্টা করেন, শিখেন, কাজে লাগবে, ঠিক আছে? এইবার আমি একটা জিনিস বলবো, একটু আমাকে সময় দিবেন, 2টা মিনিট সময় দিবেন। দেখেন আপনারা যেমন ডিস্টার্ব কম করছেন, ক্লাস কিন্তু অনেক কিছু পড়াই ফেলতে পারছি। একটু আমাকে সময় দেন, 2টা মিনিট, হ্যাঁ? আমি আপনাদেরকে একটু পত্রিকার জগতে নিয়ে যাব, চলেন আমরা পত্রিকার জগতে যাই। লেটস গো টু পত্রিকার জগৎ, ঠিক আছে? আমরা যাই মনে করেন ডেইলি স্টার। এই অনেকেই পত্রিকা পড়তে গেলে বলেন যে ভাই আমি কোন পত্রিকা পড়বো, তা আমি বলি যে ভাই তুমি ডেইলি স্টারটাই পড়ো, দিস ইজ ফার এনাফ ফর ইউ। আপনার ওই সিএনবিসি পড়তে হবে না, যেটা আমি পড়ি। আপনার ওই ডেইলি সান পড়তে হবে না, হিন্দুস্তান টাইমস পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, আপনি খালি ডেইলি স্টার পড়েন, তাইলেই হবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই যে দেখেন আমরা ডেইলি স্টারে চলে আসছি, আপনারা দেখতে পারতেছেন? স্যার জি এখন জি দেখা ওকে, ওই একটু সময় লাগে আসতে। আপনি ডেইলি স্টারে গিয়ে ঢুকবেন কোথায়? এই যে এডিটোরিয়ালে ঢুকবেন, সম্পাদকীয়তে ঢুকবেন, ঠিক আছে? এই এখানে একটা ওয়ার্ড পাবেন ট্রিবিউট, মানে ডেইলি স্টারের এই অপিনিয়নের পাতায় গেলে ট্রিবিউট, এই ট্রিবিউট, ট্রিবিউট মানে কি বলেন তো? উৎসর্গ করা। উৎসর্গ করা। কাউকে কি কাউকে কি উৎসর্গ সম্মান করা। করা, যে উনার সম্মানে উৎসর্গ কিছু করা। বলা, ঠিক আছে? আবার এই ট্রিবিউটের সাথে আপনি যদি কানেক্টেড করে একটা শব্দ শিখেন, ট্রিবিউটারিস, এটা মানে কিন্তু আমার সম্মান না, এটার মিনিং কি? শাখা শাখা নদী নদী না? বা উপনদী, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ড, মানে এই ধরনের নদীর বিষয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি কি এই
ট্রিবিউটারিজ, ঠিক আছে। আবার ধরেন আমি যদি বলি এই যে ট্রিবিউট থেকে ট্রিবিউট এই কি বলে ট্রিবিউটারিজ, এখন যদি বলি ট্রিবিউলেশন তাহলে কি দুঃখ, দুর্দশা, খারাপ অবস্থা। এই যে তিনটা ওয়ার্ড শিখে ফেললাম, এই গল্প করতে করতে এরকম ওয়ার্ড শিখে ফেলতে হবে, ঠিক আছে। যে ভাই আমাকে তিনটা ওয়ার্ড শিখেছে, কি কি শিখাইছে? ট্রিবিউট শিখাইছে সম্মান বুঝাইতে, আর ট্রিবিউটারিজ বুঝাইছে আপনার কি বুঝাইতে, এই নৌকা বুঝাইতে, নৌকা বলতেছি এই শাখা নদী। নদীর শাখা নদী। বুঝাইতে, কোন নদী? আর শাখা নদী। ট্রিবিউলেশন বুঝাইছে দুঃখ দুর্দশা বুঝাইতে। তাহলে আজকে থেকে আমার আর এগুলো যেন ভুল না হয়। ভুল হবে? হ্যালো? না না দাদা। না না। ভুল হবে না। গুড, ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার এই যে এই এডিটোরিয়াল পার্টে যাই। আমি কিন্তু শব্দ বেসিক্যালি এইভাবেই শিখছি, এটা সত্যি কথা, মিথ্যে কথা বলবো না আপনার সাথে আমি। এখন ধরেন আমরা যদি মনে করেন ডেইলি স্টারের দিকে যাই, ধরেন র্যান্ডমলি আমরা একটা ধরেন আমরা একটা কি বলে একটা আর্টিকেল নিই এখান থেকে, ঠিক আছে। ধরেন এইটাই নিলাম যে সেফগার্ড উইমেন মাইগ্রেন্ট ওয়ার্কার্স রাইট, ঠিক আছে। নারী ওয়ার্কার যারা বিদেশে যাচ্ছে কাজের জন্য, ওদেরকে নিরাপত্তা দেন, তাদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে, এরকম বোঝাচ্ছে। এবার আপনার কাজ কি? আপনার কাজ হলো যে অ্যাডজেক্টিভ ক্লজ, ভাই পড়াইছি না আপনার আমি, আপনার কাজ হলো বসে বসে অ্যাডজেক্টিভ ক্লজ মার্ক করা পরীক্ষার হলে, সরি পরীক্ষা বলছি, নিউজ পেপার পড়ার সময়। এই দেখেন, ইট ইজ আনএক্সেপ্টেবল দ্যাট থাউজেন্ডস অফ উইমেন ওয়ার্কার, এই দ্যাটটা আপনাকে পড়াই নেই, সেটা না বুঝলেও কোনো সমস্যা নেই। এই হুটা আপনার ধরতে পারতে হবে, হু মাইগ্রেট টু মিডল ইস্ট ইন সার্চ অফ বেটার ইকোনমিক অপরচুনিটি, ব্লা 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 ব্লা। তাহলে এই যে হু দিয়ে শুরু হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ধরতে পারছেন? জি দাদা। আপনাকে ধরতে হবে, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ চোখে পড়া মাত্রই ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যেমন দেখেন, টেক দ্য কেস অফ রহিমা হু ওয়াজ প্রমিস টু ব্লা ব্লা ব্লা, তাহলে এই যে হু দিয়ে শুরু করে কি শুরু হলো বলেন তো বুদ্ধি করে? অ্যাডজেক্টিভ। এই দেখেন হু এর পরে কিন্তু একটা আগে কিন্তু একটা কমা, তার মানে কি নন রেস্ট্রিকটিভ সেন্স দিয়েছে নাকি? Restrictive. জি দাদা। হ্যাঁ, জি দাদা। ধরে ফেলছে কিন্তু। তারপরে যেমন ধরেন আমরা যদি আরেকটু দেখি, আমরা পাই কিনা চলেন দেখি অ্যাডজেক্টিভ ক্লজ, আর কই পাই, আর কই পাই, আর কই পাই, আর তো পাই না, হায় হায়, অ্যাডজেক্টিভ ক্লজ মনে তাহলে শেষ হয়ে গেছে গা। ঠিক আছে, তো এইভাবে কি করবেন, পড়ে 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 ফাইন্ড আউট করবেন যে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ, এখানে অনেক অ্যাডভার্ব মানে ক্লজ তো অনেকগুলো, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অনেক জায়গাতে অনেকগুলো, যেমন এখানে অনেকগুলো ইউজ করেছে, এগুলো অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ দেখতেছি, ঠিক আছে। যেমন এই যে এস দিয়ে অ্যাডভার্ব ক্লজ, এগুলো পড়াইনি আপনাদেরকে আমি এখনো, এগুলো দাদা যখন উপরের পড়াবো লাইন একটা তখন। আছে, হু কন্ট্রিবিউটস সো মাচ টু আওয়ার ইকোনমি। হ্যাঁ, কোথায় পাইছেন? হু কন্ট্রিবিউটস Take the এই case of যে Rohima who ষষ্ঠ করে আসছে। অনুচ্ছেদের দেখেন, সাথে দাদা। এই দেখেন হু ওয়ার প্রোভাইডেড ব্লা 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 ব্লা, এটা কি ক্লজ তাহলে বলেন বুদ্ধি করে? Adjective clause. Adjective. অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তারপর এই যেমন এক্সপার্ট ক্লেম দ্যাট, এটা একটা নাউন ক্লজ, এটা আপনাদের এখনো পড়াই নেই। তারপরে এই লিভিং অ্যাবিউসিভ এমপ্লয়ার্স আনপানিশড, এটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা রিডাকশন আছে না, ওইখানে গেলে পাবেন। সো এরকম দেখবেন পত্রিকা পড়লেই আপনি প্রচুর পরিমাণ কমন পাচ্ছেন। মোদ্দা কথা, তিনটা ক্লজ শেষ করে ফেলতে পারলে দেখবেন যে পত্রিকার 90% সেন্টেন্সের যে ইস্যুস, যে বড় বাক্য বুঝি না, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে মোটামুটি অনেকগুলো জিনিস শিখলাম। আপনাদের কাজ হবে সুন্দর করে এগুলোকে নোট করে আমাকে দিয়ে দেওয়া, ঠিক আছে। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করে দেব। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্স শিখবো, এবং নেক্সট ক্লাসে গিয়ে আমাদের এই যে কি বলে আপনার এই ক্লজ কি বলে অ্যাডজেক্টিভ ক্লজ শেষ হবে। তারপরে আবার নাউন ক্লজ শুরু করব, নাউন ক্লজ সরি অ্যাডভার্ব ক্লজ শুরু করব। অ্যাডভার্ব ক্লজের বেসিক, ওই যে আই লাভ ইউ, ইউ হেট মি, এরকম বেসিক দিয়ে শুরু করব। আবার অ্যাডভার্ব ক্লজকে আমরা অ্যাডভান্স বানায় ফেলবো। তারপরে আবার নাউন ক্লজ ধরবো, নাউন ক্লজ আবার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স বানাবো। দিস ইজ হাউ আমি আপনাকে প্রত্যেকটা জিনিস গুছিয়ে 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 ইনপুট দেব। আপনার ব্রেনটা হচ্ছে এই মুহূর্তে আমার একটা পারচেস করা সফটওয়্যার। ব্রেনের খুব ক্ষুদ্র একটা অংশে আমি একটা সফটওয়্যার ইনস্টল করার দায়িত্ব নিই, স্যার, কিছুই না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি ভাইয়া। জি দাদা। তাহলে আসেন, আমরা যেহেতু ক্লাস আগে শেষ করছি, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে ওই যে ওই দিনের মতো ওয়ার্ড গেম খেলি, ঠিক আছে, ওয়ার্ড গেম। আমরা দাদা দেখি আমাকে তো। একটু সময় দেবেন কাইন্ডলি, মানে হ্যাঁ, বলেন মিনিট। বলেন, শুনতেছি, মানে বলেন। মেইনলি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ইংরেজি শিখি বাংলা দিয়ে। তো হ্যাঁ এইখানে আমার একটা প্রশ্ন, গতদিন যেটা কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং, এখানে আপনি বলছিলেন যে ইট অ্যাডস টু সিমিলার আইটেমস। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ আইটেম বলতে দাদা আমরা কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট অথবা দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, বলেন। এটা নাকি টু মিনিংস, মানে টু সিমিলার মিনিংস, না অনেক হচ্ছে কিছু দুইটা? হইতে পারে, মনে করেন যে দুইটা নাউনকে সে যুক্ত করতে পারে, দুইটা প্রোনাউনকে সে যুক্ত করতে পারে, হয়তোবা দুইটা দুইটা
ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে পারে, দুইটা ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে পারে, দুইটা ফ্রেজকে যুক্ত করতে পারে, দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে, দুইটা অ্যাডভার্বকে যুক্ত করতে পারে। এইটা বলছি, বোঝাচ্ছি, ঠিক আছে? যেমন আমি যদি বলি, এইটাই দাদা। আমি যদি মনে করেন বলি যে সুমন এন্ড করিম আর প্লেইং, এই যে মনে করেন যে এন্ড মানি ব্যাগ রেখে দিছি। নাউনকে যুক্ত করলো সুমন এন্ড করিম, ঠিক আছে না বিষয়টা? হ্যাঁ দাদা, গুড। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে আমরা মনে করেন আজকে একটা র্যান্ডমলি একটা অ্যালফাবেট নিই। দাদা এই আমার একটা কোশ্চেন অ্যালফাবেট ছিল। নিয়ে আমরা একটা ওয়ার্ড মানি গেম ব্যাগে খেলি চান 5 মিনিট। কি বললেন? মানি ব্যাগে দাদা চান আমার একটা কোশ্চেন ছিল। বলেন। দাদা আমাদের ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের মানে যেটা সমস্যা হয় হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে অনেক সময় গুলাই ফেলি। এই জিনিসটা আমি অনেক মানে বই থেকেও আমি আসলে প্রপারলি ভাবে ভাই, মানে হ্যাভ হ্যাজ তো গুলানোর কিছু নাই, মূলত সমস্যা হলো যখন সেন্টেন্সটা খুব কমপ্লেক্স করে ফেলা হয়, তখন আপনি ধরতে পারতেছেন না যে এই হ্যাজ বা হ্যাভ কার সাথে কানেক্টেড, যেই কারণে গুলায় ফেলতেছেন। হ্যাভ হ্যাজ গুলানোর কি আছে, তাই না? আমি কি ধরতে পারছি বিষয়টা আপনার? জি জি দাদা এটা যদি একটু এগুলো ক্লিয়ার ক্লিয়ার করতে হবে, এগুলো সময় দেন, ক্লিয়ার হবে, সমস্যা নেই। আমরা আসেন তাহলে পড়ি। মনে করেন আজকে আমরা র্যান্ডমলি একটা অ্যালফাবেট নিলাম। কি অ্যালফাবেট নিব বলেন? দাদা বি নেন। আচ্ছা, নিলাম যান বি। সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বি। এবার বলেন, বি দিয়ে কে কতটা মানে কতটা শব্দ আমরা চ্যাট বক্সে লিখতে পারি? দেখি, মনের মাধুরী মিশিয়ে লেখেন দেখি। আমি আমি বসে বসে পড়ি 5 মিনিট, দেখি কতটুকু লিখতে পারেন, দেখি বলেন। বি দিয়ে লিখেন, চ্যাট বক্সে লিখেন, লিখেন। শান্ত হ্যান্ড রেজ করছেন, বলেন আপনার কোশ্চেন কি, বলেন, আমি শুনতেছি। না স্যার ভুলে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, থ্যাংক ইউ। আমাকে স্যার বলার কিছু নেই, আমি আপনাদের বড় ভাইয়ের মতো, ঠিক আছে? এই যে বি দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর, এই দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড লিখতেছেন, দেখেছেন? এই তো, ওয়াও, সো সুন্দর সুন্দর ওয়ার্ড। বাইফারকেট ওয়ার্ডটা ভালো লাগলো, বেনাইন ওয়ার্ডটা ভালো লাগলো, ব্যাফল ভালো লাগলো, ঠিক আছে? তারপরে ব্যানাল, ব্রেভ, বিনীত, বেনেভোলেন্ট ওয়ার্ডটা খুব সুন্দর, ঠিক আছে? বি ওয়াইল্ডার অনেকেই আপনারা লিখতেছেন। আরো লিখেন দেখি তো কে কত 200। ওরে বাবা রে বাবা, প্রচুর ওয়ার্ড লিখতেছেন, দেখছেন? এইটা হলো প্র্যাকটিস। চোখের সামনে আসতেছে, লিখতেছেন, দেখতেছেন, ঠিক আছে? এরকম করে লিখেন, বলেন। সবাই যা লিখতেছেন তা কিন্তু খুব কমন ওয়ার্ড পাচ্ছি, মানে আমি আপনাকে হিউমিলিয়েট করছি না, সুন্দর ওয়ার্ড পাচ্ছি, এগুলো আমরা পড়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ গাইস অলরেডি হ্যাভ টাইপড 300+ ওয়ার্ড, সো নাও ইউ গাইস শুড স্টপ, ঠিক আছে? এবার ধরেন আমি আপনাকে কি বলে, আমি আপনাকে কিছু আনকমন ওয়ার্ড দেখাই বি দিয়ে, যেহেতু আমাকে বলছেন, ঠিক আছে? বি দিয়ে একটা ওয়ার্ড শিখাই। বি দিয়ে একটা আনকমন ওয়ার্ড হচ্ছে, কি বলে, এই যে বেবিলডম না কি একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? BABEL, তারপর হচ্ছে DOM, ঠিক আছে? এগুলা সার্চ করলে পাবেন। এই ওয়ার্ডের দেখেন, এবার তারা ভুল বল, দেখছেন কি একটা অবস্থা, দেখেন। তো এই ওয়ার্ডের মিনিং কি? এই ওয়ার্ডের মিনিং হচ্ছে আপনার এই যে বাচ্চা মানুষদের যে আপনার নয়, মানে কনফিউজিং নয়েজ আছে না, বা যে কোনো মানুষেরই কনফিউজিং নয়েজ, এই কনফিউজিং নয়েজের ইংলিশ হচ্ছে এই বেবিলডম নাকি যিনি বলে, আমার উচ্চারণ হয় না, কারণ এই ওয়ার্ড আমি পড়ছিলাম কোনো এক সময়, ইউজ করতে হয় না, লাগে না, আমি এগুলার ইউজ করিও না খুব একটা, ঠিক আছে? তাহলে দেখেন তো এই ওয়ার্ডটাই কেউ টাইপ করছেন? হ্যালো? না দাদা। এই টাইপ করেন নাই কিন্তু, তাহলে ভেরি এটা একটা ফার্স্ট ঠিক টাইম আছে। দাদা শুনছি। এটা একটা আনকমন ওয়ার্ড পাইছি আমরা, আর একটা আনকমন ওয়ার্ড দিব, ঠিক আছে? আর একটা আনকমন ওয়ার্ড কি দিব? আমরা দিব হচ্ছে দাদা ওয়ার্ড মিনিংটা আরেকবার বলবেন প্লিজ। কনফিউজিং ভয়েস, কনফিউজড ভয়েস। আর একটা ওয়ার্ড দিলাম কি, বেবুনারি। এই ওয়ার্ডটা হয়তো জিআরই নিয়ে যারা কাজ টাজ করবেন তারা দেখতে পারেন। মানে কি? এর মানে হলো, মানে বলতে পারেন এরকম যে একজন মানে বোকা মানুষের কাজকর্ম থাকে না, কেমন জানি বোকার মতো কাজ করে, স্টুপিড অ্যাক্টিভিটিস বা ফুলিশ অ্যাক্টিভিটিস বলি না আমরা। এই ওয়ার্ডের মিনিং হলো বেবুনারি, ঠিক আছে? ফুলিশ অ্যাক্টিভিটিস। দুইটা আনকমন ওয়ার্ড শিখছি না আমরা তাহলে আজকে। কোন থেকে বেগুনারি? হ্যালো? জি দাদা। দুইটা এবং কেউ দেন নাই, 300+ ওয়ার্ড টাইপ করছেন, বাট নট এ সিঙ্গেল ওয়ান এই ওয়ার্ডটা কেউ দেন নাই, কেউ আমি দেখেছি, মানে যতটুকু আমি দেখতে পারছি। এখন এই ওয়ার্ড আপনার জীবনে লাগবেও না, ঠিক আছে? যেমন দিশা নামে এক আপু একটা সুন্দর ওয়ার্ড দিয়েছেন, বিমিউজড। এই যে বিমিউজড হয়ে যাওয়া, এই বিমিউজড মানে হতবিহ্বল হয়ে যাওয়া। ইন্টারেস্টিংলি কি জানেন, শুধু মিউজ মানে কিন্তু আবার চিন্তা করা। যখনই আপনি বিমিউজড হয়ে যাবেন, মানে চিন্তা করার বাইরে আপনি চলে গেছেন, ঠিক আছে? তখন হচ্ছে গিয়ে কি হবে, আপনার এই বিমিউজড হয়ে যাবেন। বা যখন আপনি শুধু মিউজ থাকবেন, তখন আপনি কিন্তু চিন্তা করতেছেন,
ঠিক আছে? একটু আনমনা হয়ে আপনি ভাবতেছেন, এরকম বুঝাবে। সো ওয়ার্ডটা শিখে রাখবেন। ওকে? আর এই বেবুনারি টেবুনারি ওয়ার্ড আপনার কোনদিন লাগবে না, আমি জাস্ট মজা করে দিছি আর কিছুই না। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। স্যার একটা সবাই, কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার ওই যে গত ক্লাসটা ফেসবুকে আপলোড দেওয়া হয়নি, আমাদের ক্লাস ভাই যেগুলো হয় এগুলো ফেসবুকে যদি আপলোড আপলোড দেয়। দিলে তো আপনার 30 দিন পর ভিডিও ডিলিট হয়ে যাবে, আপনি তখন কি করবেন? কিছু করতে পারবেন? আপনাকে আমি পুরো ডাউনলোড লিংক দিয়েছি, ডাউনলোড করে ফেলেন রে ভাই। ভাই একটা ও কথা ছিল কি বলছি বুঝতে পারছেন? ঠিক আছে আমি ভাই, যদি এই আপনাকে নোট ফেসবুকে আপলোড করে দেই, এটা 30 দিন পর ভিডিওটা কি হবে, ডাউনলোড হয়ে ডিলিট হয়ে যাবে। সো আপনাকে আমি পুরো মেন ডাউনলোড লিংক দিয়েছি, 1 বছর সময়, আপনি সেখান থেকে সময় করে সুন্দর করে ডাউনলোড করে নিয়ে তারপর বসেন, এটা ভালো। ঠিক ভাই আছে? নোট গুলা করার ব্যাপারে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এই নোট গুলা কি ভাই আপনার যে পিডিএফ গুলা দিতেছেন ওইগুলা থেকে হুবহু মানে ওই নোট করে আবার আপনাকে ইমেল না, করে দিব? আপনি যা নোট করেছেন তা আমাকে মেল করবেন, আপনি যা নোট করেছেন। ঠিক আছে? উম, মেল তো আমি করেছি কিন্তু রিপ্লাই তো পাইনি এখনো। রিপ্লাই এগুলো তো হচ্ছে কমন জিনিস, আপনার থেকে আমি আদায় করে নিচ্ছি, এগুলো সব নোট করা থাকবে। ঠিক আছে? আপনি রিপ্লাই পাবেন কখন? যখন আপনাকে আমি ফ্রি হ্যান্ড রাইটিং দেব, যে এই যে নেন আপনাদেরকে টপিক দিলাম, আজকে সবাই লিখবেন, এবার আপনাদের রিপ্লাই করা হবে যে কে কি লিখছেন না লিখছেন বসে বসে। ঠিক আছে? এগুলো তো জাস্ট নোট করবেন, আপনার নোট করতেছেন আর কিছুই না। মানে আপনাকে দিয়ে আমি নোট করায় নিচ্ছি। আপনি যখন 15টা ক্লাসে আমাকে 15টা মেল করবেন, তার মানে কি দাঁড়াইলো? আপনার একটা সফট ফাইল আছে যে আমার কাছে 15টা ক্লাসের আমার মতো করে বানানো নোট আছে। এবার যখন আমি আপনাকে ফোকাস সেটিং এ বসাবো, এবার তোরা লেখ, এবার আমি বসে বসে মার্কিং করি বসে বসে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আর আগামীকাল আমাদের প্রিলিমিনারি ক্লাস, এই জি ভাই বুঝতে পারছি। ডিক্লারেশন আসবে। তারেক ভাই বোধহয় পোস্ট করে বলছিল 600 টাকার কথা, আপনারা অনেকেই বলছেন 500 টাকা রাখতে। যারা ব্যাচে আছেন তাদের জন্য 500 টাকা রাখা হবে, আপনারা জয়েন করেন। ঠিক আছে? যান, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে, বাই বাই।